প্রিয় দর্শক, চ্যানেল 16 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ডায়ালগ ফর ডেমোক্রেসিতে। আমাদের আজকের অতিথি হচ্ছেন জনাব সাইফুল আমিন, সংবাদ বিশ্লেষক। আপনারা তাকে দেখতে পাচ্ছেন। বিভিন্ন সময় তিনি কথা বলেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জে কি হতে চলেছে, কি হচ্ছে, কি হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা এখন কথা বলবো জনাব সাইফুল আমিনের সাথে। তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন। আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাবেন। আমরা সেগুলো স্ক্রিনে দেখাতে চেষ্টা করব। আপনাদের মতামত আমরা জানতে চাই। গোপালগঞ্জের কোনো নতুন তথ্য যদি কেউ জেনে থাকেন, সেটি আমাদেরকে জানাবেন। আজকে রাতে সেখানে কারফিউ চলছে, সেটাও আমরা জানি। এবং হাসপাতালগুলো থেকে চিকিৎসা পাচ্ছে কিনা গোপালগঞ্জের যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের আত্মীয়স্বজন তাদের ডেড বডি খুঁজে পেয়েছেন কিনা। এখন শুনতে পেয়েছি যে গোপালগঞ্জ হাসপাতালে এখন ওষুধ সরবরাহ বন্ধ আছে, ইন্টারনেট বন্ধ আছে। সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনী এক ধরনের অভিযান চালানোর ঘোষণা আমরা শুনতে পেয়েছি। কতটুকু সত্য সেটি আমি এখনো জানি না। তবে এই ধরনের উৎকণ্ঠাজনক খবরগুলো আমরা শুনতে পেয়েছি। আমাদের দর্শক মণ্ডলী, আপনারা যারা যুক্ত হচ্ছেন, লাইভটি একটু শেয়ার করে দিবেন, যাতে অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হয়। সারা দেশের মানুষ আতঙ্কিত, আতঙ্কের মধ্যে আছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেশকে কিভাবে চালাতে চাচ্ছেন, কিভাবে সাজাতে চাচ্ছেন। কেউ কেউ বলছেন উনি যেভাবে দেশকে সাজাতে চান সেই অনুযায়ী দেশ চলছে। এনসিপি বা সমন্বয়কদের যে দল তিনি তৈরি করেছেন, তাদের মাধ্যমে তিনি তার এজেন্ডা বাস্তবায়ন করে চলেছেন। তার একটা ভিডিও ক্লিপও আপনাদেরকে আমি আজকে দেখাবো। আপনারা এরই মধ্যে যারা যুক্ত হয়েছেন, আপনারা একটু লাইভটি শেয়ার করে দেবেন প্লিজ। এবং গোপালগঞ্জ মাসের পাশে দাঁড়ান, দেশের পক্ষে দাঁড়ান। আওয়ামী লীগ, বিএনপি আমরা বুঝি না। দেশের মানুষ ভালো থাকতে হবে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকতে হবে, এটাই আমাদের চাওয়া। এবং সেই চাওয়ার মধ্যে যেই একটা অপশক্তি এসে দেশের ক্ষমতা গ্রহণ করেছে, সেই অপশক্তি কি করছে দেশে, কিভাবে চালাচ্ছে দেশ, এটি আপনারা সবাই জানেন। জনাব সাইফুল আমিন সাহেব, আপনি একটু শুরুতে বলবেন যে দেশের এই যে গোপালগঞ্জের উপর আক্রোশ বর্তমান সরকারের, আম, সেটিকে আপনি কিভাবে দেখছেন, প্লিজ। আহ, গোপালগঞ্জের উপর আক্রোশ তো আসলে গোপালগঞ্জের উপরে না, আক্রোশ হলো বঙ্গবন্ধুর উপরে। ওখানে আচ্ছা। বঙ্গবন্ধু ঘুমিয়ে আছেন, এইটা তাদের জি। সহ্য হচ্ছে না। হ্যাঁ, জি। এটাই হলো বঙ্গবন্ধুকে মানে কতভাবে অপমান করা যায়, এই সরকার সেই টার্গেট নিয়ে মাঠে নেমেছে। বঙ্গবন্ধুকে কত ইয়ে করে, কিন্তু এরা বুঝতে পারছে না যে বঙ্গবন্ধুকে সাবজেক্ট বানাবে, বঙ্গবন্ধু তার চেয়ে জি। বেশি সাবজেক্ট হয়ে যাবে। আচ্ছা। বঙ্গবন্ধুই জাতির জনকই বঙ্গবন্ধু ঘুমিয়ে আছেন ওখানে। আপনি খেয়াল করে দেখেন, এখানে আওয়ামী লীগ কিন্তু প্রতিরোধ করে নাই, এখানে সাধারণ মানুষ জি। প্রতিরোধ করেছে। সাধারণ এই মানুষ, হ্যাঁ। সাধারণ মানুষ যে প্রতিরোধ করেছে, অবশ্যই সেখানে কেউ না কেউ নেতা আছেন, কেউ কোনো না কোনো নেতা আছেন, কেউ না কেউ অর্গানাইজ করছেন, কিন্তু কথা হচ্ছে সাধারণ মানুষ কিন্তু, আপনি যদি সকল ভিডিওগুলো দেখেন, জি। বঙ্গবন্ধুকে রক্ষার ব্যাপার না। যেমন আমাদের হুজুররা বলে আল্লাহ রক্ষা করার জন্য ইয়ে করে, বঙ্গবন্ধু রক্ষা করার জন্য কাউকে দরকার নাই। বঙ্গবন্ধুকে জি। তার 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 মানুষ, তিনি যাদেরকে এই দেশ দিয়েছেন, তারাই বঙ্গবন্ধুকে রক্ষা করার দরকার নেই। বঙ্গবন্ধুকে বুকের মধ্যে ধারণ করে শুধু বঙ্গবন্ধুকে টাচ করার কোনো সাহস যারা দেখাবে, তারা নির্মূল হবে। জি। এটাই হলো স্বাভাবিক, এবং সেটাই আপনারা গোপালগঞ্জে দেখতে পারেন। দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আর আর এই যে সেনাবাহিনীর যে ভূমিকা, গতকাল যে কাণ্ডটি হলো, মানে দিনব্যাপী এনসিপির যে কর্মসূচি সেখানে পালন করার, তারা যে ঘোষণা দিয়ে দেশের মানুষের প্রতি, বিশেষ করে টুঙ্গিপাড়া গোপালগঞ্জবাসীর উপর আক্রমণাত্মক হয়েছে, বা যেই ধরনের ঘোষণা তারা দিয়েছে, গোপালগঞ্জবাসীর কি আত্মপক্ষ সমর্থন আত্মরক্ষার অধিকার নেই? তারা সেভাবে দাঁড়িয়েছে, সেভাবে সাধারণ মানুষ, আপনি যে কথাটি বললেন, সাধারণ মানুষ দাঁড়িয়েছে। সাধারণ মানুষ নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য প্রতিরোধ করতে চেয়েছে। সেটা কি অপরাধ? আমরা কয়জন মারা গেছে, কয়জন নিহত হয়েছে, সেই বিষয়টি আমরা এখনো জানি না। আপনার কাছে কোনো মৃতের সঠিক তথ্য আছে কিনা? আমি যে যে তথ্য পেয়েছি, তিন চার রকমের তথ্য পেয়েছি। কেউ বলছেন 25 জন, কেউ বলছেন 20 জন, কেউ বলছেন জি। এরকম কয়েকটা তথ্য আছে। তবে জি। যেটা সরকার এখন পর্যন্ত, আমরা যেহেতু সাংবাদিকতা করি, যেহেতু আমাদের কাছে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন নাই, সাংবাদিকতা করতে গিয়ে আমরা এই জিনিসগুলো ইয়ে করি। সেটা হলো, সরকার বলছে এখন পর্যন্ত 4 জন। 4 জন তো আপনি এখানে 4 জন আর 40 জনের বিষয় না। বিষয়টা হলো, জি। একটা মানুষ যদি একজনকেও যদি মারা হয়ে থাকে, হুম। একজনও যদি মারা যেয়ে থাকেন, তার মানে এই জঙ্গিদেরকে রক্ষা করার জন্য এই 4 জন মানুষ তার জীবন দিয়েছেন। এই যে 4টা জি। জীবন কি ফেরত দিতে পারবেন? জি তারা না। যেভাবে 7.62 অস্ত্র দিয়ে মানুষ মেরে এই জঙ্গিতন্ত্র কায়েম করেছে, তারাই আবার দেখেন, তাদেরই তাবেদার এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আবার সেই মানুষকে মেরেছে।
সাধারণ আচ্ছা, মানুষকে মেনে ক্ষমতা দখল করেছে, আবার সাধারণ মানুষকে মেরে তাদের উপরে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে। এরা কিন্তু দুমুখো সাপের মতো, এদিকেও কামড়াচ্ছে ওদিকেও কামড়াচ্ছে। একদিকে মানুষ মেরে তার ক্ষমতা দখল করছে ইউনূস সাহেব, এখন আবার জি, যে মানুষ একটু প্রতিবাদী হচ্ছে, যে মানুষ তার সম্মান রক্ষা করার জন্য দাঁড়াচ্ছে, যে মানুষ তার আত্মসম্মানের জন্য, এটা আর কিছুই না কিন্তু তার সম্মান, তার মর্যাদা, জি, তার পিতার মর্যাদা, তার নেতার মর্যাদার জন্য তারা দাঁড়িয়েছে। তো তারা যে জি, দাঁড়িয়েছে এটা তার সম্মানের জন্য দাঁড়িয়েছে, সেই সম্মান রক্ষার জন্য যদি কেউ দেখেন আত্মহুতি দিয়েছে এরা, জি, আমি এদেরকে শহীদ মনে করি। আমি মনে করি জি, বাংলাদেশের নতুন এই জঙ্গিদের আমলে প্রথম শহীদ যদি 4 জন হয়ে থাকে 4 জন, 20 জন হয়ে থাকলে 20 জন, 25 জন উপরে যায়, এরা হলো বীর। এরাই হবে জি, আসল বীরের মর্যাদা। আর বাকি যারা এই এই গত জুলাই আগস্টে যেভাবে মানুষ মারা গেছে, যাদেরকে হুম, মারা হয়েছে, মেরে তারা জি, ক্যামোফ্লেজ তৈরি করে সরকার দখল করেছে, তাদের আমি মনে করি যে এই জঙ্গিদেরকে একটা সমুচিত জবাব দিয়েছে সাধারণ মানুষ, যে জি, তোমাদের জঙ্গিপনা, তোমাদের হামলা, তোমাদের এইসব আমরা আর সহ্য করবো না। এই মানি না। গোপালগঞ্জ থেকে একটা জিনিস কিন্তু সামনে আসলো, অন্যান্য জায়গাও কিন্তু প্রতিরোধ হবে। জি, জি। গোপালগঞ্জের এই বিষয়টাকে তো নিশ্চয়ই আপনি সাধুবাদ জানিয়েছেন। দেশবাসীও সাধুবাদ জানাচ্ছে। সাধারণ শান্তিকামী মানুষ যারা, যারা স্বাধীনতার পক্ষের মানুষ, দেশপ্রেমিক মানুষ যারা, তারাও সাধুবাদ জানিয়েছে। গোপালগঞ্জবাসী প্রতিরোধ করেছে, সম্মুখ সারিতে দাঁড়িয়েছে এবং তারা এটার প্রোটেস্ট করেছে। আচ্ছা, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সম্পর্কে আপনি যদি একটু বলেন, সেনাবাহিনীর ভূমিকা কি ছিল? আমরা দেখেছি লাথি, উষ্ঠা, মানব সভ্যতার অপমান যতটুকু সম্ভব বাংলাদেশের মাটিতে সেনাবাহিনী করেছে এবং করে চলেছে। গোপালগঞ্জে আমরা সেটার চূড়ান্ত পরিণতি একটা দেখতে পেলাম। ভবিষ্যতে কি দেখব জানি না। কিন্তু যেভাবে অত্যাচার নির্যাতন সেনাবাহিনী চালিয়েছে, কেউ বলছেন যে এখানে অন্য দেশের মানুষও এখানে আছে। কেউ বলছে নাকি উর্দুতে কথা বলে। কেউ বলছে নাকি জামাত শিবিরের চক্র পুলিশের ড্রেস পরে সেখানে হত্যাকাণ্ড চালিয়েছে বা আঘাত করেছে গোপালগঞ্জবাসীর উপর। আপনার কাছে কোনো তথ্য আছে কি এ বিষয়ে? আপনি যে তথ্যগুলি বললেন এই তথ্যগুলি শুনেছি, কিন্তু জি, একটা জিনিস আমি আপনাকে বলি, যে ছবিটা আমরা দেখেছি, হ্যাঁ, যে সেনাবাহিনী যেভাবে চ্যাংদোলা করে একজনকে নিয়ে যাচ্ছে, বা নিয়ে যে যাচ্ছে। ছবিটা প্রথম আসছে ফটোকার্ড যেটা আসছিল, তো জি, ফটোকার্ডে দেখে আমার কাছে মনে হয়েছে এটা বোধহয় প্রথমে আমার মনে হচ্ছে এটা খুব সম্ভবত স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান আর্মি আমাদের এরকম বাঙালিদেরকে হত্যা করে এইভাবে ঝুলাইয়ে নিয়ে যেত, সেটার কোনো ছবি থেকে এটা এআই দিয়ে তৈরি করা। কিন্তু আমি যখন ভিজুয়ালটা দেখলাম, আমি জি, মানে আমি আমি একদম মানে কি বলবো, আমি চুপ হয়ে গেছি যে বাংলাদেশ সেনাবাহিনী যারা নিজেদেরকে বাংলাদেশ ব্লাড মনে করে, বাংলাদেশের রক্ত নাকি, বাঙালির রক্ত তাদের শরীরে, পাকিস্তানি রক্ত না, তারা পাকিস্তানি বীজের না, তারা বাংলাদেশি বীজের, কিন্তু তারা কি ভূমিকা রাখলো, তারা সেই আজ থেকে 50 বছর 54 বছর আগে যে পাকিস্তান সেনাবাহিনী যে নির্মমতা দেখিয়েছে, সেম নির্মমতা কিন্তু এই সেনাবাহিনী দেখিয়েছে। সেম জি, নির্মমতা কিন্তু সেনাবাহিনী তার পুরো ঘটনাবলিতে এটা ইয়ে করছে। হ্যাঁ, সেনাবাহিনীকে আপনি হয়তো তাদের ইয়ে কমান্ড কমান্ড সিস্টেমের মধ্যে তারা সবসময় আত্মরক্ষার জন্য বা ইয়ে করার জন্য তারা কোনো কিছু দমন করার জন্য তাদেরকে ট্রেন আপ করা হয়, কিন্তু সারা হুম, গত 10 মাস ধরে তো আমরা এটা দেখলাম না। কোথায় ওয়াকার বাহিনী ছিল গত 10 মাস ধরে? সারা বাংলাদেশ যে রেপ করা হয়েছে, সারা বাংলাদেশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, মব করা হয়েছে, মানে একের পর এমন কোন স্কুল নাই যে স্কুলের প্রধান শিক্ষককে তাড়ানোর জন্য চেষ্টা করা হয় নাই, পিটানো হয় নাই, গায়ে হাত তোলে নাই, এমন কোন হিন্দু অধ্যুষিত এলাকা নাই যেখানে আক্রমণ চালানো হয় নাই, এমন কোন গির্জায় পর্যন্ত হামলা হয়েছে। আপনি কোথায় ছিল তখন সেনাবাহিনী? এই সেনাবাহিনী কোথায় ছিল আজকে? এই 4টা জঙ্গি বা 5টা জঙ্গি নেতাকে বাঁচানোর জন্য সেনাবাহিনী এতগুলি লোক মেরে ফেললো, এত মানুষের উপর অত্যাচার করলো, এরকম চ্যাংদোলা করে পাকিস্তানি আর্মির মতো করে মানুষকে মেরে এবং বুট দিয়ে মাথা থেতলে দিচ্ছে সেনাবাহিনী। এই দৃশ্য বাংলাদেশের মানুষ এবং আমাদের সন্তান বা আমাদের ভাই, আমাদের চাচারা যে এই কাজ করতে পারে, এটা আমি রাজাকাররা এগুলা করতো, পাকিস্তান সেনাবাহিনী করতো, বাংলাদেশ সেনাবাহিনী এটা করতেছে, এটা অবিশ্বাস্য। আমি আপনি জানেন, আমি ছোট ছিলাম বা স্কুলে পড়তাম যখন জিয়াউর জি, রহমানের জি। সামরিক শাসন দেখছি, কিন্তু আমি তো এগুলো দেখি না রে ভাই। আবার আমি ছোট ছিলাম, আমার মনে নেই। এরশাদ আমলেও কিন্তু আমরা এটা দেখি নাই যে পিঠে চ্যাংদোলা সেনাবাহিনীর এই করে। নির্যাতন অত্যাচার কেউ দেখে নাই। আমি এইভাবে আমি কোনোদিন দেখি সেনাবাহিনীকে নাই ভাই। সবাই ভয় পেত। সেনাবাহিনী সবাইকে ভয় কন্ট্রোল পেত করতো সেটা ঠিক আছে। ইটস ওকে। না, কিন্তু অত্যাচার সেনাবাহিনী করছে, করছে কোথায়? ধরে হ্যাঁ, নিয়ে গিয়ে তারপর তারা অত্যাচার, কিন্তু এটা প্রকাশ্যে একটা জি। বর্বরতা, মানে এটা একটা ইয়ের মতো পাকিস্তান হানাদার বাহিনী যা করছে, সেম কাজটা সেনাবাহিনী করছে। আচ্ছা, আরেকটা এটা কথা বলতে অবিশ্বাস্য। চাই যে আপনি শুধু চ্যাংদোলার কথা বললেন, কিন্তু একজনকে দেখলাম চেঁচিয়ে রাস্তার উপর, রাস্তার রোড ওই যে ইট পাথরের সুটকির রাস্তা, সেই রাস্তার উপর চেঁচে তাকে টেনে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, চেঁচাইয়া। ওই যে নোয়াখালীর ভাষায় যদি বলি চেঁচাইয়া নিয়ে হ্যাঁ, গেছে।
এটিও তো একদম অমানবিক। মানবাধিকার সংগঠনগুলো কি বাংলাদেশে আছে? আপনার কি মনে হয়? মানবাধিকার সংগঠনগুলো আছে, অবশ্যই আছে। এদের এদের এরা হইলো যে আমেরিকার টাকা না হইলে এরা চলতে পারে না, এবং আমেরিকার টাকা জি, খেয়ে এরা চলে। এখন জি, আমেরিকা এই জঙ্গিদেরকে ইয়ে করছে, এখন এরা চুপ মেরে আছে। হ্যাঁ, এক পর্যায়ে যখন তাদের মানে যদি বিবেক তাড়না আসে, আমেরিকার টাকা খায়, হুম, এখন আমেরিকার প্রতি আনুগত্যের কারণে তারা এগুলা প্রকাশ করবে না। কিন্তু হুম, তারা না হোক, আজকে তো সোশ্যাল মিডিয়া তাদের জন্য বসে থাকবে না। মানবাধিকার চর্চা তাদের হাতের মুঠোয় এখন আর নাই। না, না, মানবাধিকারের না। তারা একমাত্র বুলি দেওয়ার নাই। এখন সোশ্যাল মিডিয়ার একটা ছেলে একটা মাত্র ইয়ে নিয়ে, মোবাইল ফোন নিয়ে, একটা ক্যামেরা ফোন নিয়ে কিন্তু সেই মানবাধিকার কিন্তু রক্ষা করতেছে। খেয়াল করে দেখেন, দেখাই দিচ্ছে। মানবাধিকার কিন্তু এখন রাস্তাঘাটে সব জায়গায় গেছে। এখন আর এই সো কল্ড মানবাধিকার, আদিলুর রহমানের মতো জঙ্গি মানবাধিকার, বা ওই আর কি যেন আরো আছে না, যে কি যেন অনেকগুলা আছে যেগুলা যে ঐকমত্য কমিশনে আছে, এইসব হুম, মানবাধিকার কর্মীর প্রতি মানুষের আর কোনো ইয়ে নাই। মানুষ কিন্তু নিজে দাঁড়ায় নিজের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা কিন্তু প্রমাণ দিয়ে দিচ্ছে। হুম, এখানে হুম, হুম। মানবাধিকার নেতারা কি বললো না বললো কি আসে যায়? আপনার চোখের সামনে কি ভিডিও আসলো, আপনি এটা তো দেখলেন। মানবাধিকার লঙ্ঘন জি, হয়েছে, আপনি এখন জানা- ওনাদের সার্টিফিকেটের আর দরকার নাই, এবং এদেরকে ঝেঁটিয়ে বিদায় করা হলো এখন জরুরি। যে তোদের আচ্ছা, সার্টিফিকেট আমাদের দরকার নাই। সার্টিফিকেট, এই যে মোবাইল ফোনে যে ভিডিওটা আসছে, এটাই সার্টিফিকেট, দিস ইজ সার্টিফিকেট। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। জি। আচ্ছা, এটা কি সত্য? ওখানে শুনছি যে কারফিউ তো আছেই। এটা ঘোষণা দিয়েছে কারফিউ। সেখানে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, হাসপাতালে চিকিৎসা সামগ্রীর আম আ সরবরাহ বন্ধ রয়েছে। আ বিদ্যুৎ নেই এবং ইন্টারনেট নেই। এই যদি হয় বাংলাদেশের চিত্র, এই যদি হয় গোপালগঞ্জের অবস্থা, সারা বাংলা আমি আপনাকে একটা ভিডিও দেখাই। একটু ভিডিও দেখালে আপনি ওইটার একটু প্লিজ। বিশ্লেষণ করবেন। ভিডিওটি হচ্ছে অনেক আগের পুরনো, হয়তো আপনি দেখেছেন, অনেকেই দেখেছে। কিন্তু ভিডিওটি এখন খুব মনে পড়ে যে ইউনূস সাহেব বাংলাদেশকে কিভাবে সাজাতে চান, কিভাবে দেখতে চান, সেটি তিনি প্রকাশ ঘটাচ্ছেন। সেটিই তিনি দেখাচ্ছেন দেশবাসীকে। খুশি আছে আমাকে এই করছে। ওরা চলে যায় না। ও বলছে যে তার সরকারের কাছে আমি তো স্যার ঢুকে পড়েন স্যার, ওই যে আমি সাইফুল আমিন আছেন, সাইফুল আমিন আছেন। তারা কিছু করতে পারতো। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? তুমি তো দুঃখিত এসছো আজকে। কাজে সেই তেজ আসতে হবে না, এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও। কোথাও জায়গা দেবো না। তোমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা। আপনি কি বুঝেছেন? আবার তোমরা একটু যদি বলার শুনেন। সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। ওরা চলে যায় নাই। নিষ্ঠুর কথা। তোমরা বলছো যে তার সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। এদেরকে শেষ করে দিতে হবে। সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতো না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারছো? তুমি তো দুঃখ করতে এসছো আজকে। দুঃখ করা যাবে না। টেস্ট হবে না, এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও। কোথাও জায়গা দেবে না। তোমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা। আপনি কি বুঝতে পেরেছেন তিনি কি বলেছেন, কি হুমকি দিয়েছেন? তিনি তো জঙ্গিপনা ছড়িয়ে দেওয়ার জন্যই তিনি নির্দেশ দিচ্ছেন। নির্দেশ দিচ্ছেন। উনি তো এটা নির্দেশ, যদিও এখন তো আগের ভিডিও। আগের ভিডিও হোক আর যাই ভিডিও হোক, তো উনি তো এখন হ্যাঁ, হ্যাঁ। এখন এই এই ভিডিওটা তো আপনি যদি একটু আপনার ইয়ে, ইয়ে, ইয়েতে স্ক্রিনে যদি আপনার দর্শকদের দেখাতে পারতেন, তাহলে দেখেন প্রধান জঙ্গি তো পাওয়া গেল আমাদের। জি, জি, শীর্ষ নেতা। হ্যাঁ। হ্যাঁ, প্রধান জঙ্গি তো পাওয়া গেল, প্রধান শীর্ষ নেতা, মানে কি ওকে তো এখন খমিনি বলতে হবে, যে জঙ্গিবাদের খমিনি। জি। এটা মাই দেশবাসী গড, দেখেছে। আমি এটা আপনি দেখি এটা নাই শুনেন কখনো। নাই না? আরে না। না, উনি তো সরাসরি বলতেছে ওদেরকে গ্রামে থাকতে দেব না। হ্যাঁ। তোমরা বলতেছো আমাদের প্রশাসনে আছে, না তোমার গ্রামেও আছে। তাদেরকে উৎখাত করতে হবে। তোমরা এখানে দুঃখ প্রকাশ করলে হবে না। তোমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। কি বলছে ওই যে ও মাই গড। তেজি হতে হবে। তেজি হতে হবে। তাদেরকে ধ্বংস করতে হবে। এটা উনি বলেছেন সরাসরি। ও ভাই, আমি, আপনি যদি একটু কষ্ট করে আমার এক সময় একটু হোয়াটসঅ্যাপে দেন, আমি এটা একটা আমার রেকর্ড হিসেবে রাখতে চাই, কারণ আই ওয়ান্ট আমি টু সি। লিঙ্কটা আপনাকে হ্যাঁ, আচ্ছা, আমি আচ্ছা, লিঙ্কটা ঠিক আপনাকে অবশ্যই আজকেই দিয়ে দিব, একটু পরেই দিব। আচ্ছা, ঠিক জি, আছে, বাট এইটা মাই আপনাকে গড, এটা শোনালাম। তো প্রধান জঙ্গি। আমি জি, তো এতদিন তার মুখের এই কথাগুলো শুনি নাই। এই তো প্রধান জঙ্গি, একে তো এখন অন্য একটা ইয়েতে এই তো প্রধান জঙ্গি, এবং তাকে সহায়তা করতেছে ওয়াকারুজ্জামান।
ওয়াকারুজ্জামান বলছে হ্যাঁ, তার তার পাশে দাঁড়ায় থাকবে সারাক্ষণ। এই কথা বলার পর ওয়াকারুজ্জামান তার পাশে থাকে কি করে? যে হ্যাঁ, তো ওনাকে তো ওয়াকারুজ্জামান অ্যারেস্ট করে ঘোষণা নাই। দিয়ে বলছে যে ওয়াকারুজ্জামান ঘোষণা দিয়েছে যে আর গুলি হবে না, আর এ হবে না, আর সে হবে না। শেখ হাসিনাকে ডিফাই করলেন। উনি কনস্টিটিউশনের যে শপথ নিয়েছেন যে দেশ রক্ষা করবেন, সার্বভৌমত্ব রক্ষা করবেন, সরকার রক্ষা করবেন, উনি সেটা করলেন না মানুষ বাঁচানোর জন্য। আর এই লোকটা মানুষকে উৎখাত করার জন্য বলছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে ওয়াকারুজ্জামান। মাই হ্যাঁ, গড! এইটা শুনে তো আমিও তো আহ অবাক। আমিও তো অবাক। আমি চিন্তা করলাম আপনাকে একটু আমি শোনাই বিষয়টা। আই নেভার হার্ড অফ দিস। আমি আজকে প্রথম এটা শুনলাম, এবং আমার আরো ধারণা, মানে আমি একদিন পর্যন্ত তাকে জঙ্গিই বলছি, জঙ্গিদের ইয়ে, কিন্তু সে নিজেই জঙ্গিপনার সাথে সরাসরি জড়িত। সে তো জঙ্গিদের নির্দেশদাতা, জি, জি। সে তো খুনের নির্দেশদাতা, সে তো মানুষকে নির্মূল করার নির্দেশদাতা। হ্যাঁ, সে তো সরাসরি বলে দিয়েছে যে গ্রাম থেকে সবার নির্মূল করার নির্দেশ দিচ্ছে সে। জি। ও ও আপনি ১ম শুনেছেন। আমি মনে করলাম আমি রিপিট করতেছি আপনার সামনে। কিন্তু দর্শক শুনেছে, অনেকেই শুনেছেন। না, আমি অনেকেই জানতাম না। শুনেছেন। তো আমি আসলে, তো আপনি জানেন আমি একটু মানে না, খুব না, না কম বুঝছি, ইয়ে বুঝতে থাকি। পেরেছি, বুঝতে পেরেছি। আমি এটা আজকে যাক, আপনি আমার অনেক উপকার করলেন যে আমি তাকে, জি। আমি যেটা সন্দেহ করতাম, আসলে সে তো আমাদেরকে মানে সকল স্বাধীনতাকামী মানুষদেরকে সে গ্রাম গঞ্জ সব জায়গায় উৎখাত করতে বলছে। জি, তার জি, মানে তো জি। সে সব সবাইকে জায়গায় উৎখাত। রাজাকারকে এবং জামাতকে প্রতিষ্ঠিত করার জন্য সে এই কাজগুলো স্যার করতেছে, লিংক দিছি এবং আসেন। লিংক এবং দিছি। ওয়াকারুজ্জামান হ্যাঁ, ঢুকে পড়েন, ওয়াকারুজ্জামান ঢুকে পড়েন। এটাকে সাপোর্ট করে যাচ্ছে। জি, এবং এবং হ্যাঁ, সাপোর্টের সাপোর্ট নমুনা তো আমরা গোপালগঞ্জে দেখলাম, ওয়াকারুজ্জামানের বাহিনী কি ঘটনা ঘটাইলো। হ্যাঁ, সেটাই, সেটাই, যিনি সেটাই। জাতিকে কথা দিলেন যে গুলি করবেন না, যিনি জাতিকে কথা না, বললেন আর কিছু হবে না, তিনি, তার মানে এখন তো ওয়াকারুজ্জামানের ডান হাত, ইউনুস ডান হাতে ওয়াকারুজ্জামান আছে। আমরা তো একদিন ভুল করছি। তাহলে কি হ্যাঁ, এনসিপি কি? তাহলে তো এনসিপি আমার ধারণা ওয়াকারুজ্জামানের পেটের থেকেই জন্ম নিছে। জি। কেউ বলছেন এনসিপি শুধু, ওয়াকারুজ্জামান সাহেব রিটায়ারমেন্টে গেলে এনসিপির চিফ হবেন। না, এখন তো মনে হচ্ছে যে হাসনাত আর সার্জিস যে ওয়াকারুজ্জামানের সাথে দফায় দফায় যায় মিটিং করতো, ওখানে কোন একটা হ্যাঁ, কিছু লেনদেনের ঝামেলা হওয়াতে এইভাবে ইয়ে হয়েছে, অথবা ওয়াকারুজ্জামানকে টক অফ দ্য টাউন করার জন্য। এখন তো মনে হচ্ছে ওই জন্য করা হয়েছে, যাতে তাদের নেতাকে তারা খুঁজে পায় পরবর্তীতে, যেন হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। এনসিপি, তার মানে ওনারা ফান্ড করতেছে, তার মানে আর্মি থেকেই এই এনসিপি হচ্ছে। এটা কি? জি, এখন তো এটাই সন্দেহ করতে হবে যে তার মানে এটা শুধুমাত্র যে মানে কি বলে, ইয়ের না, কেন কিংস পার্টি বলা যাবে না, এটা তো আর্মি পার্টি। হ্যাঁ। এই যে এই ভিডিওটা আমি অনেক আগে দেখেছি। কিন্তু এই ভিডিওটা যদি বিশ্লেষণ করেন মারাত্মক রকমের ঘোষণা এই না, ভিডিওতে রয়েছে। আজকের ঘটনা আর এই ভিডিওর সাথে তো মিলে যায়। জি, জি, জি। আচ্ছা এখন গোপালগঞ্জের যে কথাগুলো শুনি এগুলো কি কিছুটা সত্য? বিদ্যুৎ নেই, ইন্টারনেট নেই, কারফিউ চলছে সেখানে, কেউ আমিও মুভ সেটা করতে পারছে শুনেছি। না। জি, কিন্তু ইন্টারনেটের ব্যাপারে সরকার একটা স্টেটমেন্ট করেছে যে তারা কখনোই ইন্টারনেট বন্ধ করে নাই, এবং তারা অতীত সরকারের মতো করে ইন্টারনেট বন্ধ করে জনগণের মতামত, তারা মতামতের পক্ষে। তাহলে জনমতের পক্ষেই যদি থাকবে, কারফিউ দাও কেন? মেরে জনমতের যদি ফেলবে। পক্ষেই থাকবে, তাহলে পিটায় মেরে ফেললে কেন? জনমতের হ্যাঁ, যদি হ্যাঁ, পক্ষে হ্যাঁ, থাকবে, চ্যাংদোলা করে উঠে নিয়ে গেলে কেন? গুলি করে মারলা কেন? হ্যাঁ, এত হ্যাঁ, মানুষ হ্যাঁ, হ্যাঁ। হাসপাতালে কেন? জনমত, এটাকে জনমত বলে? শুধু ইন্টারনেট রেখে জানো? তাহলে আমরা কেন সঠিক তথ্যগুলো পাচ্ছি না এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমরা আরো জি, কেন পাচ্ছি না? এটা হলো ইন্ডিপেন্ডেন্টলি, কেউ হয়তো তার কোনো একটা সোর্স এর মাধ্যমে কোনো একটা কিন্তু পদ্ধতিতে সামান্য কিছু ভিডিও আসছে। তার মানে যদি ইন্টারনেট চালু থাকতো, তাহলে আরো বীভৎসতা আমরা দেখতে পারতাম। আমি আমি ও আচ্ছা, আপনি আমি আমি আপনার প্রতি কৃতজ্ঞ যে আমাকে একটা জিনিস দেখাচ্ছেন। আমার এতদিনকার আমি লিঙ্ক খুঁজতে পারতেছিলাম না যে এনসিপি কি শুধুই ইউনূসের স্বপ্নের জিনিস? না, এখন তো মনে হচ্ছে এটা ওয়াকারুজ্জামানেরও স্বপ্নের জিনিস। হ্যাঁ, স্বপ্নের জিনিস, তাহলে স্বপ্নের জিনিস। এনসিপি কে বাঁচান, তাদের এই ৪-৫টা জঙ্গিরে বাঁচানোর জন্য উনি এতগুলি লোক মারলেন? মাত্র জবাব ৪-৫টা দেবে কে? জঙ্গির জন্য। হ্যাঁ, ৪-৫টা এটার জঙ্গির জবাব জন্য। হুম, হুম, উনি হুম। তাহলে তো এখন ওনার উত্তর দেওয়া উচিত, 7.62 কি ওনারা সাপ্লাই দিছিলেন? এই প্রশ্নটা তো এসে আহ যায়। কোথায় তাহলে এসে কোথা থেকে যায়, কোথায় সাপ্লাইটা এসে আসলো? যায়। যেহেতু শেখ হাসিনা জি, কালকে বলছেন যে ওনার পুলিশ জি। বাহিনী 7.62 বুলেট ব্যবহার করে না, কালকে বলছেন। কালকে আচ্ছা, বলছেন, আমার আচ্ছা। জাতিসংঘকে চ্যালেঞ্জ করেছেন উনি যে তোমরা জি। ঠিক মতো প্রত্যেকটা লাশ, শেখ হাসিনা কিন্তু স্যার, বলছেন প্রত্যেকটা লাশ উদ্ধার করো, স্যার লাশ আসেন, লাশ আসেন, ইয়ে আসেন, থেকে, আসেন। কবর থেকে উঠিয়ে, জি, লাশ কবর থেকে জি। উঠিয়ে তোমরা এটাকে ফরেনসিক করো, আমি ফরেনসিক করে প্রমাণ করো। আমি চ্যালেঞ্জ করছি, জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন উনি। এবং উনি অ্যামনেস্টিকে আহ্বান জানিয়ে, এবং উনি বিবিসি কে আহ্বান জানিয়েছেন যে প্রত্যেকটা লাশ বের করে 7.62 বুলেট কোথা থেকে আসছে এটা খুঁজে বের করো। তবে এখন তো মনে আচ্ছা হচ্ছে যে 7.62 আর্মির কাছ থেকে আসছে। আর্মির লোকরা এটা বাইরে ছিল।
সেনাবাহিনীর অনেক সদস্য ছিল তো, সাবেক সাবেক সদস্য ছিল। আমি আরেকটা ভিডিও দেখেছি সেনাবাহিনীর এক কর্মকর্তার, সেটা আপনাকে দেখাইলে আপনি আরো খুশি হতেন। সে বলছে যে ৪ তারিখ, ৩ তারিখ, ৪ তারিখ, ৫ তারিখ সেনাবাহিনীর সদস্যরা অনেকে সিভিল ড্রেসে ওই ইয়ের মধ্যে ঢুকে গেছে। ঢুকে আক্রমণ করছে, প্রতিহত করছে, মারছে মানুষকে, এবং সেটার ভিতর তারা ঢুকে গেছে। পরিষ্কার বলতেছে যে আমরা তো সিভিল ড্রেসে পাবলিকের ভিতর ঢুকে যেয়ে শুরু করেছি। আর ২-১ জন সাবেক কর্মকর্তা তারাই তো বলছে আমরা গুলি করছি। পিস্তল-টিস্তলও তো AK-47 কি দেখাইলো না? এগুলো সব ভিডিও আছে তো। ভিডিও আছে। কাজেই এইটা নিয়ে দেশবাসী আতঙ্কিত, দেশের মানুষ আতঙ্কিত। ভিডিওটা এই ভিডিওটা দেখেন প্লিজ। কোন ভিডিওটা? যাই হোক, আমাদের দর্শক মণ্ডলী আপনারা যারা যুক্ত হয়েছেন, কমেন্টস গুলো আমরা পড়ছি না, কিন্তু দেখানোর চেষ্টা করছি। দেশবাসী আতঙ্কিত, উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। আপনারাও আপনাদের মতামত জানাচ্ছেন। আমরা সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও বিষয়টা নিয়ে ভাবছেন। আমাদের আজকের অতিথি জনাব সাইফুল আমিন তিনি আছেন, তিনি কথা বলছেন, এবং আমাদের এইমাত্র যুক্ত হলেন আরেকজন অতিথি, আমাদের প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান করিমুল্লাহ BNCCO। আমরা তাকে স্বাগত জানাই, এবং তিনিও ব্যস্ত সময় ধন্যবাদ। কাটাচ্ছেন, নানাবিধ কথা বলছেন। জি, ধন্যবাদ আপনাকে। সাইফুল সাহেব এতক্ষণ কথা বলছিলেন, তাকে একটা ভিডিও দেখিয়েছে। আপনি সেই ভিডিওটা দেখেছেন কিনা? আপনার সৌজন্য আরেকবার দেখাতে চাই, এবং আপনার কাছে কিছু তথ্য আমরা শুনতে চাই। সাইফুল ভাই, আরেকবার দেখাই না জিনিসটা, বিষয়টা জি একটু প্লিজ। জনগণ আমি এখন তো যারা আশ্চর্য হয়েছে, এই ভিডিও আমি কখনো চোখে পড়েননি আপনার, আপনাকে আমি না পাঠাবো। না এটা এটা অনেকেই আমরা দেখেছেন, মনে করি অনেকে দেখেন নাই। স্যারও দেখেছেন কিনা? বলেছ দেখলে যে বুঝতে পারবেন। আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তার সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। my God। শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? তুমি তো দুঃখ করতে এসছো আজকে। দুঃখজনক। কাজে সেই তেজ আসতে হবে না, এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও। আহ, আমি তোমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা। তোমরা বলার সময় বলেছো এটা যে হচ্ছে আপনার এখানে স্বৈরাচারী নেতাকর্মীদের, সরকারের লোক আওয়ামী বসে লীগ, আছে। স্বাধীনতার পক্ষে দেশপ্রেমিক যারা আছে তারা গ্রামে আছে, তোমরা কিছু করতে পারছো না। এটা আপনি শুনেছেন কিনা আগে আমি জানি না। আম, কিছু করতে পারছে না, তেজি হতে হবে, তেজ আসতে হবে, ওদেরকে প্রতিহত করতে হবে, গ্রামে ওদেরকে থাকতে দেব না। এই নির্দেশ তিনি অনেক আগে দিয়ে রেখেছেন। সেই অনুযায়ী দেশ এতদিন চলেছে, এখনো চলছে, এখনো চলছে, এটাই তো স্বাভাবিক। স্যার, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে একটু জানাবেন প্লিজ। দেখুন, আমি অবাক হইনি, কারণ এমনটি স্বাভাবিক। জি, বুঝতে হবে যে আপনার কেন এই 16 তারিখ, 16 জুলাই বেছে নিলেন, জি, যেই দিন আমরা কোরআন তেলাওয়াত করব, দোয়া খায়ের করব, মিলাদ পড়াবো আমার ছাত্র আবু সাইদের এই প্রয়াণ দিবসে। তিনি, আমি কোনো বিতর্কে যাব না, আমার ছাত্র, আমি তার শিক্ষক। আমার সময়ে তাকে আমি ভর্তি করেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, সুতরাং আমি তার অভিভাবক। আবু সাইদ এখন মৃত্যুবরণ করেছেন, আমার আবু সাইদ জি, মৃত্যুবরণ করেছেন, এবং এটি আমাকে ব্যথিত করেছে। যে কোনো মানুষের মৃত্যু আমাকে ব্যথিত করবে। সেখানে সরাসরি একজন ছাত্র, যিনি আমার অভিভাবকত্ব স্বীকার করে ভর্তি হয়েছেন আমার দায়িত্বকালীন সময়ে, তিনি কি ধরনের মানুষ, কোন আদর্শে বিশ্বাসী, সেটা আমার কাছে মূল বিষয় নয়। বিষয় হচ্ছে একজন মনুষ্য সন্তানের স্বাভাবিক মৃত্যুর অধিকার আছে। তিনি মৃত্যুবরণ করলেন। সেই ব্যক্তির যারা কমরেডারি দাবি করেন, অর্থাৎ একই আদর্শের, একই চেতনার মানুষ বলে দাবি করেন, তারা এই দিনটা কেন রক্তাক্ত করবেন? খেয়াল করেন, আপনার কেন 16 তারিখ বেছে নিতে হবে? তারা গোপালগঞ্জে যেতেন, অন্যদিন যেতেন। ওয়াই টুডে? আজকে তো তাদের ব্যস্ত থাকা ছিল সমস্ত কিছু ক্ষান্ত দিয়ে, যেহেতু জাতীয়ভাবে দিবসটি পালনের ঘোষণাই বর্তমান সরকার দিয়েছেন, সুতরাং তিনি এবং অন্য সকল শহীদদের আপনার প্রতি সম্মান জানিয়ে তারা দোয়া খায়রে ব্যস্ত থাকবেন। যেহেতু যারা ইন্তেকাল করেছেন, আমার জানা মতে এরা সবাই ইসলাম ধর্মাবলম্বী মানুষ, এবং যারা তার কমরেডারি করছেন অধিকাংশ মানুষ এই ধর্মের অনুসারী। সুতরাং সেগুলো বাদ দিয়ে কেন তারা নতুন রক্তের হোলি খেলায় মেতে উঠলেন? খেয়াল করেন।
হুম, হুম, উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা সেখানে নামকরণটাও পরিবর্তন করে ফেলেছেন। আপনার মার্চ টু গোপালগঞ্জ, তার মানে কি? হুম, আপনি একটা যুদ্ধদেহী মনোভাব নিয়ে সেখানে যাচ্ছেন, পথিমধ্যে যা পাওয়া যায় আপনি তা জি, নিক্ষেপ করে যাবেন, মধ্যযুগীয় যে কায়দা। তো এইটি খুব ভালো করে জেলা প্রশাসন জানতেন, সমগ্র বাংলাদেশ জানে, এমনকি বিশ্ব জানে। পিপল ইন ডায়াসপোরা যারা বাংলায় কথা বলেন তারা সবাই জানেন। সেটি জানা সত্ত্বেও হুম, দীর্ঘদিনে সে ব্রিটিশ আমল থেকে এই ট্র্যাডিশনটা চালু আছে জেলা প্রশাসনে। পাকিস্তান আমলেও তা আমরা দেখেছি, বাংলাদেশ আমলেও তা দেখেছি। যখনই দেখা যায় যে যেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজমান, যেখানে আপনার প্রাণহানির আশঙ্কা আছে, সেখানে আগে ভাগে 144 ধারা জারি করে দেয়া হয়। হুম, হুম, সেটা হুম, না হুম, করে হুম, হুম, কেন করেননি সেটার যুক্তি আছে, কিন্তু খেয়াল করেন এই বিষয়গুলো খোলামেলা কি? আলোচনা হওয়া দরকার। আপনার জি, ট্যাগিং কালচার ইনস্টিটিউশনালাইজড হয়েছে বাংলাদেশে। আপনি জি, প্রশাসনে দায়িত্বে আছেন, আপনি যদি জনস্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে, সরকারের স্বার্থে যদি একটি পদক্ষেপ গ্রহণ করেন, তখন বিশেষ করে এটা যদি এনসিপির অন্তরায় হয়ে দাঁড়ায়, তখন আপনি হুম, ট্যাগ করে দেবেন লোকটা স্বৈরাচারের দোষর। তো লোকটার ঘাড়ে তো মাথা আহ, একটা, দুটো নয়। সম্প্রতি পটিয়াতে যে কাণ্ড হয়েছে, স্বৈরাচারের দোষর হিসেবে সংশ্লিষ্ট ওসিকে ট্যাগিং করে দেওয়া হয়েছে। তো জি, প্রশাসন কেউ তো দায়িত্ব যাদের পালন করছেন না। জি, যাদের হয়ে দায়িত্বটা পালন করছেন তারা তো দায় নিচ্ছে না, উল্টো মানে কিল মারার মানে ভাত দেওয়ার মুরুদ নেই, কুল মারার গোসাই, তাকে আচ্ছা, আপনার ওয়েস্ট করে দেওয়া, ট্রান্সফার করে দেওয়া জি, হলো। তার জি, মানে প্রিভেল করলো কে? যারা অন্যায় আবদার করছিলেন তারাই প্রিভেল করে গেল। তো সেই ভয়ে জি, জেলা প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়নি। এখন জি, যখন অসমর্থিত সূত্রে প্রায় 21 জন লোক মৃত্যুবরণ করলেন, তখন আপনি টু লিটল টু লেট, তিনি 140 ধারা জারি করলেন। কি কারণে করলেন? যাতে আপনার প্রশাসন অবরুদ্ধ হয়ে না পড়ে। যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, স্থানীয় জনগোষ্ঠী তারা রুখে দাঁড়িয়েছেন, এবং আমি অসমর্থিত সূত্রে শুনলাম যে এই কারফিউ জারি করার পরেও জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও করা হয়েছে। তার মানে আচ্ছা, লোকজন কি পরিমাণ ক্ষিপ্ত যে তারা গুলি, সাজোয়া যান, কোনো কিছুর ভয় আর করছেন না। এটা কিন্তু মারাত্মক বিষয়। এই জি, স্পিরিট যদি জি, একবার ছড়িয়ে পড়ে তড়িৎ হুম, গতিতে সমগ্র দেশে, পুরো ফাসাদ কিন্তু ভেঙে পড়বে। এটা একটা বড় বাবল, বাবলের ছোট্ট একটু জি। ফুটো করে দেন, পুরোটা ধপাস হয়ে যাবে। আচ্ছা স্যার, এখন 21 জন নিশ্চিত, 21 জন যে মেরে ফেলছে এই কথাটা কি নিশ্চিত আপনি? এটা ভাই 21 বিবিসি জন? বলেছে 4 জন, বিবিসি জি, বলেছে 4 জন। তারপরে আপনার একটা ডেথ সার্টিফিকেটের বিষয় আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ জি, থেকে। সেটা অসমর্থিত সূত্রে প্রথমে আমরা শুনেছি 9 জন, পরে এটা বাড়তে বাড়তে 21 গিয়ে দাঁড়িয়েছে। এখন এটার বেশিও ক্যাজুয়ালিটি হতে পারে, কারণ যারা গুলিবিদ্ধ হয়েছেন তারা পরবর্তীতে মৃত্যুবরণ করতে পারে প্রচুর রক্তক্ষরণের কারণে, বা জি, দুর্বল জি, জি, চিত্তের মানুষ কেউ যদি থাকেন, জি, তার হার্ট নড়বড়ে, তাহলেও হতে পারে। জি, তো এখন জি, যে বিষয়টা, আপনি এই যে রক্তের হোলি খেলাটা খেললেন এমন একটি দিবসে যেটি জাতীয়ভাবে স্বীকৃত একটি দিবস, হুম, শহীদ দিবস। এখন আপনি তো আরো জি, নাগরিক হত্যা করে ফেললেন, যাদের প্রত্যেকটা 21টা লোকের স্বাভাবিক মৃত্যুর অধিকার ছিল আন্তর্জাতিক আইন অনুসারে। আপনি তাদের জি, অপমৃত্যুর দিকে ঠেলে দিলেন। জি, প্রত্যেকের স্বপ্ন ছিল, প্রত্যেকের পরিবার আছে, অবিবাহিত জি, থাকলেন মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকে তো আপনি বঞ্চিত করলেন। এর দায়িত্ব আপনাকে জি, নিতে হবে। এবং ইন দিলেন, এ ওয়ে জি, জি, টেকনিক্যালি স্পিকিং ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, জি, ভয়ঙ্কর অপরাধ জি, কিন্তু। জি, জি, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। সাইফুল সাহেব আপনি একটু বলবেন প্লিজ, এটা কলিমুল্লাহ সাহেব যেটা বললেন এটার পরিপ্রেক্ষিতে আপনি একটু আপনার মন্তব্য শুনতে চাই। আমি কলিমুল্লাহ ভাই যেটা বলছেন তার বাইরে তো আমার কোনো মতই নাই, কিন্তু আমি একটা জায়গায় কলিমুল্লাহ ভাইয়ের কাছ থেকে আরেকটু ফার্দার বলতে চাই যে জি, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি বলে ধরেন এখনো আপনি স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ, আমাদের ইউনুস মিয়া কিন্তু এখনো ইয়াতে আছেন, আহ, কি বলে, ও ক্ষমতা ওনার পুরা সুসংহত আছে। ওনার ক্ষমতা সুসংহত না, এই ঘটনার মধ্যে দিয়ে ওনার ক্ষমতার পিলার, হ্যাঁ, অনেকগুলো জি, পড়ে গেছে। এখন কোন আচ্ছা, পিলারের উপর আছেন আমি জানি না, সেই পিলারটা হয়তো সেনাবাহিনী, যে সেনাবাহিনীর নৃশংসতার
জি, ইয়ে দিয়েছে। সেনাবাহিনী। আমি জানি না, আমি সরি, করিমুল্লাহ ভাই একজন সেনাবাহিনীর কর্মকর্তা, কিন্তু সেই জি, সেনাবাহিনীর যে নির্মমতা দেখিয়েছে, সেই নির্মমতা আমার কাছে মনে হচ্ছে এটা পাকিস্তান হানাদার বাহিনী যেই নির্মমতা। আমি প্রথম একটা ফটোকার্ড দেখেছিলাম, যে ফটোকার্ডের মধ্যে আছে পাকিস্তান সেনাবাহিনী আমাদের একজন বাঙালিকে মেরে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে। আরেকটা ফটোকার্ডে দেখলাম আরেকজনকে নিয়ে যাচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম এটা এআই দিয়ে তৈরি, মানে ওই ফটোকার্ডটাকে এখনকার মতো করে রঙিন রঙিন করে এটা করা হয়েছে। কিন্তু বানিয়েছে। পরবর্তী জি, যখন আমি ভিডিওটা দেখলাম, আমি হতবাক যে 1971 সালে পাকিস্তান বাহিনী যেটা করেছে, তারা তো পাকিস্তান ব্লাডের ছিল, তারা পাকিস্তানি ছিল, ওয়েস্ট পাকিস্তানি ছিল, তারা পাঞ্জাবি রক্ত বা পাঠানি রক্ত বা অন্য রক্ত, বাঙালি রক্ত না। জি, আমাদের সেনাবাহিনী, এখনকার সেনাবাহিনী তো সে পাকিস্তান একাডেমি থেকে পাশ করা লোক না, যে ঠিক না, আছে বাঙালিরা পাকিস্তান একাডেমিতে ট্রেনিং দিতে গিয়া পাকিস্তান ব্লাড হয়ে গেছে, বাঙাল ব্লাড চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এই সেনাবাহিনী তো বাঙাল ব্লাড, মানে হয় আমার ভাই বা আমার ভাতিজা, অথবা আমার চাচা, অথবা আমার খালু, অথবা আমার খালাতো ভাই, অথবা আমার খালাতো ভাইয়ের ছেলে বা মেয়ে, এদের তো বাংলাদেশের ব্লাড। সেই বাংলাদেশের ব্লাড বাঙালি হয়ে আরেকটা বাঙালিকে চ্যাংদোলা মেরেছে, তো মেরেছে সেই পাকিস্তানি কায়দায় চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে। আরো একটা দেখেন, আপনি মনে আছে কিনা, পাকিস্তানিদের দেখবেন একটা ছবি আছে, তারা বুট দিয়ে লাথি মারতেছে ইয়েদেরকে, বাঙালিদেরকে, ঠিক আছে, বুটের লাথি। আপনি দেখেন আরেকটা ছবি আসছে এই গোপালগঞ্জ থেকে, যে একজন মৃত প্রায়কে মাথার মধ্যে বুট দিয়ে লাথি মারছে। ভাই, ভাই এরা কি বাঙালি আসলে, নাকি আসলেই এরা এই যাবৎকালের মধ্যেই সেই পাকিস্তানি রক্তধারা বহন করে থাকা লোকজন? একটা বাঙালি আরেকটা বাঙালির প্রতি আপনি গোলাগুলি করছে, আচ্ছা, তা আত্মরক্ষা তো যদি যুক্তি দেয়, আত্মরক্ষাতে গোলা, তাও তো গুলি করতে পারেন না আপনি। আপনি নিজেই ঘোষণা দিয়েছেন 5ই আগস্ট যে আর গুলি হবে না, আমি সকল সেনাবাহিনীর সদস্যকে বলে দিয়েছে আর গুলি হবে না। তো আপনি তো 5 আগস্ট জাতির দায়িত্ব নিয়েছিলেন, সে জাতির ওয়াকারুজ্জামান সাহেব, সে জাতির দায়িত্ব নিয়ে আজকে উনি আবার গুলি চালাইছে। কারণ আমি কেন বলি, এটা পুলিশের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা হচ্ছে যে পুলিশ করেছে। পুলিশের আইজিপি স্পষ্ট বলেছে যে আমাদের কোন ফোর্সের কাছে এখন আর লাইভ অ্যামুনিশন নাই, ঘোষণা দিয়েছে উনি, কিন্তু প্রেস ব্রিফিং করে বলেছেন যে আমাদের পুলিশের কাছে কোনো লাইভ অ্যামুনিশন নাই, তার মানে রাবার বুলেটস। তো রাবার বুলেটস জি, তো এত মানুষ মারা যাওয়ার কথা না। 4জন মানুষ তো মারা গেছে, একদম ধরেন সরকারি ভাষ্য এটা, 4জন, একটা ডেথ সার্টিফিকেট পাওয়া গেছে, যে 4টা মানুষের শরীরে তো বুলেট ঢুকছে নাকি, সে বুলেটটা কোথা থেকে আসছে? এটা আর্মি। আর্মি তো সিদ্ধান্ত নেওয়া, এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হোসেন বাঙালির প্রতি আর গুলি হবে না, তার সেনা সদস্য কোথায় সে সিদ্ধান্ত? উনি ওনার সিদ্ধান্ত থেকে, ওনার অঙ্গীকার থেকে, উনি ওনার শপথ থেকে বেরিয়ে গেছেন। উনি উনি ইউনূসের জঙ্গিপনার সহকারী হিসেবে আবির্ভূত হয়েছেন। এখন আপনি আপনি আমাকে যে ভিডিও দেখেছেন, আমি তখন বলেছিলাম, কলিমুল্লাহ ভাই কথার সাথে আমি এখন আছে, আজকে এটা প্রমাণিত যে এনসিপি শুধুমাত্র ইউনূসের বাহিনী না, এটা ওয়াকারুজ্জামানের বাহিনী। তারা নিজেরা নাটক করেছিল যে হাসনাত আইসা যে চিল্লাচিল্লি করলো, এই করলো সে করলো। তা না হলে দেখেন, এই যখন চিল্লাচিল্লির পরেও এই সেনাবাহিনীর সদর দপ্তর উড়িয়ে দেবে, ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবে, এরকম হুমকি দেওয়ার পরেও কিন্তু ব্যবস্থা নেওয়া হয় না, উল্টা ডেকে নিয়ে চা পানি খাওয়াইছে, তাকে নাস্তা করাইছে, শোনা যায় যে তাকে লাঞ্চও করাইছে, করে নাই। তারপরে দ্যার সাম লিঙ্ক। ভাই, এই সন্দেহ করলে আপনি কি আমাকে ইয়ে করতে পারবেন যে আমি এখন সন্দেহ করি যে এই এনসিপি তে, আমার ধারণা সেনাবাহিনীরই একটা অতীতের মতো সেনাবাহিনী যেভাবে দল গঠন করে সে পদ্ধতি করে, তার মানে সেনাবাহিনী কেন এদেরকে, এই 5-6টা পান্ডা এবং গুন্ডাকে রক্ষা করার জন্য বা জঙ্গিকে রক্ষা করার জন্য সেনাবাহিনী সাধারণ মানুষের উপর গুলি চালালো? কারণ সাধারণ মানুষ তো তার প্রতিরোধ করেছে কে? সাধারণ মানুষ তার জন্মভূমিকে প্রতিরোধ করেছে, এটাই হলো, জন্মভূমিকে রক্ষা করেছে। জন্মভূমিতে যারা দখল করতে আসছিল তাদেরকে প্রতিরোধ করেছে, কারণ তারা ঘোষণা দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ। এবং আমি গোপালগঞ্জ। সার্জিসের আপনি যদি স্ট্যাটাস, যেদিন তারা ঘোষণা দেয় মার্চ টু গোপালগঞ্জ, আমরা যাব ফ্যাসিস্টদের আস্তানা গোপালগঞ্জ, তার মানে কি ফ্যাসিস্টদের আস্তানা গুড়িয়ে দেওয়ার জন্য গেছে তারা। তারা যেমন ঘোষণা দিয়েছিল যে মার্চ টু ঢাকা, মনে আছে? এক দফার জি, সময় তারা বলছে জি, মার্চ টু জি, জি। ঢাকা, তো মার্চ টু হুম, গোপালগঞ্জ তারাই তো বলছে, এবং তারা বলছে ফ্যাসিস্টের আস্তানা তারা গুড়িয়ে দেবে। তো যদি তাই হয়ে থাকে, সেনাবাহিনী ফ্যাসিস্টের আস্তানা গুড়িয়ে দেওয়ার সহায়তা করেছে, তো ফ্যাসিস্টের আস্তানা কি বঙ্গবন্ধু বাংলাদেশের ফ্যাসিস্টের আস্তানা? এই সেনাবাহিনী বঙ্গবন্ধুর ইয়াতে আদর আপ্যায়নে বড় হয়েছে, এই সেনাবাহিনীর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নিয়েছে, এই সেনাবাহিনী বাংলাদেশের ব্লাড খেয়ে এত বড় হয়েছে, এই সেনাবাহিনী বাংলাদেশের নাম ব্যবহার করে বিশ্বের শান্তি রক্ষা মিশনের নামে টাকা কামাই করে আর বাংলাদেশে গোলাগুলি করে মানুষ মারে।
আপনি বলেন তো আমরা কোথায় যাবো তাই? জি, জি, এখন তো অনেক এখন তো শুধুমাত্র এই জঙ্গিদের হাতে রক্ষা না, এই সেনাবাহিনীর হাতেও তো রক্ষা পাওয়ার ব্যাপার হয়েছে, এই সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করার ব্যাপার হয়েছে, কারণ তারা মানুষ মারছে, সাধারণ মানুষ মারছে। জি, জি, ধন্যবাদ আপনাকে স্যার। আপনার কাছে একটা কমেন্টস দেখলাম যে ওই যে আপনি কি এই মৃত্যুকে অপমৃত্যু বলছেন কিনা? একজনে কমেন্টস করলো যে আ গোপালগঞ্জে যারা নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন বা যাদেরকে মারা হয়েছে, এই ধরনের একজন কমেন্টস করলো। আমি জানি না, এখানে দেখলাম শুধু। আপনি সেনাবাহিনী নিয়ে আমাদের আর কোনো কথা নাই, আইনশৃঙ্খলা বাহিনী। কিছু, কিছু কথা শুনলাম স্যার, আপনার কাছে আমার প্রশ্ন যে সেখানে নাকি ইন্টারনেট বন্ধ করা হয়েছে, আ হসপিটালগুলোতে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে, কারফিউ জারি করা হয়েছে, বিদ্যুৎ নেই। এই ধরনের নানাবিধ কথা শুনতে পেয়েছি। আপনার কাছে কতটুকু তথ্য আছে স্যার, এই সম্পর্কে যদি একটু কিছু বলেন? ধন্যবাদ। প্রথমে আমি বিষয়টা ক্লিয়ার করি। আমি যেটা বলবার চেষ্টা করছি আপনার এখানে এলসওয়্যার, যে প্রতিটা মানুষের, তিনি যেই দেশের নাগরিক হন, যেই এথনিক কম্পোজিশনে মানুষ হন, তার স্বাভাবিক মৃত্যুর অধিকার আছে। ইয়েস। এখন অস্বাভাবিক মৃত্যু, এটা অপঘাতে হোক বা যেভাবেই হোক, সেটি কিন্তু জি, একজন মানুষ ডিজার্ভ করেন না। আজকে যে 21 জন অসমর্থিত সূত্রে জানা গেল মৃত্যুবরণ করলেন, তাদের কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি, তাদের আপনি অসময়ে অকালে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। সুতরাং এটি অপমৃত্যু, স্বাভাবিক মৃত্যু নয়, অপমৃত্যু বা যেভাবেই না, বলেন আপনি, তাদের অপঘাতে তাদের মৃত্যু, স্বাভাবিক মৃত্যু অপমৃত্যু কিংবা হত্যা, যে মানে তারা তো বেঁচে আচ্ছা, নেই ভাই। হ্যাঁ, সেই অর্থে হ্যাঁ, তাদের স্বাভাবিক মৃত্যু নয় এটা। জি, না, ডেফিনেটলি না। তাদের বাঁচবার অধিকার আছে, স্বাভাবিক মৃত্যুর অধিকার জি, আছে প্রতিটা মানুষ। এই 21 জন মানুষকে জি। যে আপনি আগে ভাগে লোকান্তরিত করে দিলেন, এটি তো অস্বাভাবিক একটা কাজ, স্বাভাবিক নয়। মাদারীপুর গোপালগঞ্জবাসী তো বলবে যে তাদের নাগরিককে, তাদের মানুষকে, তাদের আত্মীয়-স্বজনকে হত্যা করা হয়েছে, তারা শহীদ Definitely, সেখানকার। definitely, সেটা তারা বলবে। অবশ্যই। জি। হ্যাঁ, অবশ্যই। যদি শহীদ বলেন শুধু সেটি না, তারা অতিশয়োক্তি হবে না, অতিশয়োক্তি হবে আত্মরক্ষার না। জন্য আত্মরক্ষার জন্য দাঁড়িয়েছে। তাদের এলাকা আক্রান্ত হচ্ছে, এলাকার মানুষ আক্রান্ত হচ্ছে, তারা আত্মরক্ষার জন্য সেখানে দাঁড়িয়েছে। কাজে তারা তো তাদেরকে শহীদ Definitely, হিসেবে ঘোষণা করতে পারে। জি, অবশ্যই, অবশ্যই। এখন যে বিষয়টা সেটি হচ্ছে আপনার আমাদের সশস্ত্র বাহিনী কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জি, অধীনে। প্রতিরক্ষা মন্ত্রী কে? স্বয়ং প্রফেসর ইউনূস। এবং সেখানে আবার জি। সহভাগিতা করছেন নিরাপত্তা উপদেষ্টা ওদের মাননীয় খলিলুর রহমান। খলিলুর রহমান। জি, এখন ক্লাইভের সেই দ্বৈত শাসনের কথা তো আমরা ভুলে যাইনি। জি, দ্বৈত শাসন সবচাইতে ভয়ঙ্কর শাসন, বাক পাসিং এর জন্ম দেয়, কেউ দায় নিতে চান না। কিন্তু এই জি, যে ঘটনাগুলো, তার পেছনে আছে রুলস অফ এঙ্গেজমেন্ট। যে কোনো একটা বাহিনী যখন কোথাও ডিপ্লয়েড হয়, তাকে কি করা যাবে কি করা যাবে না সেটার একটা নির্দেশনা প্রদান করা হয়। সেটা কোত্থেকে আসে? ডেফিনেটলি তার সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আসে, এবং সেই মন্ত্রণালয়ের পলিসি মেকারকে কাগজে পত্রে প্রফেসর ইউনূস, কার্যত খলিল মহোদয়। এবং ও এখন যে ঘটনাগুলো ঘটেছে, জি, পরিপূর্ণ দায় কিন্তু এই দুজনকে নিতে হবে। এবং আমি বলবো অ্যাজ এ হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট, যে কাণ্ডটা হয়েছে, ইটস ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এটা ভয়ঙ্কর অপরাধ। কিন্তু আপনি 10টা নোবেল পেলেও কিন্তু মাফ নেই আপনার। আপনি যত বড় পাওয়ারফুল লোকই হন না কেন, যত বড় মার্কেটিং ম্যান হন না কেন, যত বড় মাঠের খেলোয়াড় হন না কেন, দায় আপনাকে কিন্তু নিতেই হবে। আচ্ছা, সুতরাং আপনার জি, এই যে বিষয়টা, যারা 3 বাহিনী কমান্ড করছেন, তাদের নির্দেশনা আসে কোত্থেকে? ওই মন্ত্রণালয় থেকে। মন্ত্রণালয়ের জি, মন্ত্রী কে? প্রফেসর ইউনূস। এবং তিনি আপনার যখনই হাই রিপ্রেজেন্টেটিভকে এলিভেটেড করে আপনার জি, নিরাপত্তা উপদেষ্টা মন্ত্রী মর্যাদায় প্রদান করেছেন, সেখানে কিন্তু প্রতিরক্ষা বিষয়টাও তার এখতিয়ারে চলে এসছে কিছুটা হলেও। হুম, 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 তো ফলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? জি, এই যে 21 জি, জন মৃত্যুবরণ করলেন, এর দায় জি, পরিপূর্ণভাবে প্রফেসর ইউনূস এবং খলিল সাহেবের। জি, জি, ধন্যবাদ স্যার। আচ্ছা সাইফুল ভাই, আপনার এই বিষয়ে নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার যে কথাটি বললেন যে চিফ যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা মন্ত্রণালয়, তাই তো স্যার? না? জি, প্রতিরক্ষা সেহেতু মন্ত্রী পরিষ্কার, এতে কোনো মানে খল অস্পষ্টতা নেই। অস্পষ্টতা নেই। খলিল সাহেব যেহেতু সেকেন্ড ম্যান,
পুরো দায় দায়িত্ব এই যে অসমর্থিত সূত্রে স্যার যে কথা বলেন 21 জনের মৃত্যু, 21 জন শহীদ হয়েছে, 21 জনকে মেরেছে, সেই 21 জনের দায় দায়িত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খলিল সাহেবের। আপনার মতামত একটু জানতে চাই। অফকোর্স তাদের হাতেই তো রক্ত, রক্তটা তো তাদের হাতে। এবং যারা আচ্ছা, গুলি করেছে তারা তো হলো ধরেন তাদের অর্ডারে করেছে, তারা হলো ডিরেক্টলি মানুষকে মেরেছে, কিন্তু পলিসিগত ভাবে কারা মেরেছে, তাদেরকে নির্দেশটা কে দিয়েছে, তাদেরকে এই পলিসিটা কে দিয়েছে যে গোপালগঞ্জে তোমরা গুলি করবা, কে এবং দিয়েছে? তারা দিয়েছে। এখানে আমি যদি একটু ইফ ইউ অ্যালাউ মি, আমি অ্যাড করব, জি সেটি হচ্ছে জি 5 তারিখ নয়, 3 তারিখে অগাস্টে গত বছর আপনার মাননীয় সেনাপ্রধান দরবার আহ্বান করেছিলেন। সেখানে জি সবার ঐকমত্য হয়েছিল যে আমার দেশের নাগরিকদের বুকে আমরা গুলি চালাবো না, পরিষ্কার। জি খেয়াল করেন এখন কি সেটা এখন কি এরা না, দেশের না, ওই নাগরিক ওই না? ওই 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 রুলস অফ এঙ্গেজমেন্টটা কবে হয়েছিল? তখন প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হুম হুম খেয়াল করেন হুম সেই সময় জি সেই নীতি গৃহীত হয়েছে এবং সেটি কিন্তু এই গতকাল পর্যন্ত বহাল ছিল। রুলস অফ এঙ্গেজমেন্টে পরিবর্তন কোন প্রতিরক্ষা মন্ত্রীর দ্বারা হয়েছে, কার আমলে হয়েছে? খেয়াল করেন। সুতরাং দায় কিন্তু জি আমি বাহিনী প্রধানদের দেব না, আমি দায় সাইফ পরিপূর্ণভাবে দেব আমাদের যিনি প্রতিরক্ষা মন্ত্রী এবং তার যিনি সেকেন্ড ইন কমান্ড। জি সাইফুল ভাই বলেন এবার। আমি আমি ওনার সাথে একমত, কিন্তু একটা জায়গাতে আমি বলতে চাই, দায় তো অবশ্যই যে নীতি নির্ধারণ করবে তার। শেখ হাসিনা যে নীতির কথা, যে গুলি না চালানোর যে নীতিটা, সে শেখ হাসিনার দায়িত্বের মধ্যে হচ্ছে, এখানে ইউনূস ভাই অবশ্যই একমত। কিন্তু ওয়াকারুজ্জামান তো তার দরবারে সেনাবাহিনীর কাছে অঙ্গীকার করেছিলেন যে তিনি সেনাবাহিনীর থেকে যে দাবিটা উঠেছে যে গুলি করা যাবে না, সেটার সাথে উনি একমত হয়েছেন এবং জি সেনাবাহিনীতে সেটা উনি কার্যকর করেছেন। সেটা শেখ হাসিনার আমলে হক, যার কারণে এটা শেখ হাসিনাকে বলেই এটা করা হয়েছে। ওকে, এটা যদি ধরে নেন, এবং উনি যদি 5ই আগস্টের বক্তৃতাটা শুনেন, উনার একদম আমি ডায়েরিটা বের করলে বলতো, আমার কাছে একদম লিখিত আছে উনি কি কি বলেছেন। উনি স্পষ্ট বলছে, আমি সেনাবাহিনীকে বলে দিয়েছি, সেনাবাহিনীর সদস্যদেরকে বলে দিয়েছে আর গুলি চলবে না। উনি বলে দিয়েছেন হুম যা কেউ গুলি করবে না, না আর গুলি চলবে না, কেউ গুলি করবে না, এটা আমার নির্দেশ দেওয়া আছে। এটা নির্দেশ কিন্তু উনি 3 তারিখেই দিয়েছেন, এটা উনি জি 5 তারিখে মুখে ঘোষণা দিয়েছেন। ওকে, তো সেটা চেঞ্জ হলো, তো ওনার ভাষ্য অনুসারে যে কলিমুল্লাহ ভাই বললেন যে কালকে সেনাবাহিনী গুলি করলো, তাহলে দায়টা কিন্তু ওয়াকারুজ্জামান এড়াতে পারবে না। হবে। ওয়াকারুজ্জামান আমি এখানে একটু বলি কেন নয়, মানে পরিষ্কার থাকা ভালো বিষয়গুলি সম্পর্কে, অস্পষ্ট জি থাকা উচিত নয়। ক্লিয়ার পাঁচ করেন জি 5 তারিখে টেকনিক্যালি স্পিকিং সরকার ছিল না, সরকার প্রধান টেকনিক্যালি ডিফ্যাক্টো সেন্সে ছিলেন না। এবং সরকার প্রধান কবে দায়িত্ব নিলেন? পরবর্তী সরকার প্রধান 8 8 তারিখে তারিখ। এবং 8 জি তারিখে যেহেতু প্রফেসর ইউনূস দায়িত্ব নিয়েছেন, তখন থেকে কিন্তু এই যে 5 থেকে 8 এই সময় যেহেতু সরকার ছিল না, আমাদের বাহিনী প্রধানরা ছিলেন ফ্রি টু এক্সপ্রেস অ্যান্ড কাম আপ উইথ এনি রুলস অফ এঙ্গেজমেন্ট। যখনই প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে পোর্টফোলিও নিয়ে নিলেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, তখন থেকে কিন্তু রুলস অফ এঙ্গেজমেন্ট চেঞ্জ হয়ে গেল এবং স্বাধীনভাবে মতামত প্রকাশের আর কোনো সুযোগ থাকলো না কিন্তু বাহিনী প্রধানদের। জি কিন্তু একটু সাইফুল ভাই এখানে কলিমুল্লাহ ভাই, বলেন একটু। আমি একটু আপনাকে জাস্ট এটা ফাঁক ফোকর দিয়ে কথাটা বলি। সেটা হলো, কোনো না কোনো ভাবে সেনাবাহিনীকে কিন্তু ম্যাজিস্ট্রেসি দেওয়া আছে। জি, তো না সেনাবাহিনী মেসিসি দেয়াই এখন আছে তো, না, কোনো না, না কোনো না হবে এই না, ম্যাজিস্ট্রেসি পাওয়ার কে দিয়েছেন? দেওয়াই আছে। হ্যাঁ, আবারও কিন্তু আপনি সেই হুকুমদাতা হিসেবে জি, আপনি ইউনূসই একমাত্র দায়ী, কিন্তু অবশ্যই অবশ্যই অপারেশনাল দায়িত্বটা কার? অপারেশনাল দায়িত্বটা ওই যে সেনাপ্রধানের। অপারেশনাল দায়িত্বটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে রুলস অফ এঙ্গেজমেন্টের দ্বারা। খেয়াল করেন, আমি যখন কোথাও হ্যাঁ, ডেপ্লয়েড হব, আমাকে যেই নীতিমালা বেঁধে দেওয়া হবে ওই ফ্রেমওয়ার্কে আমাকে কাজ করতে হবে, বাইরে যাওয়ার সুযোগ নাই। না, কিন্তু সেনাপ্রধান তো কথা দিয়েছিলেন, আমাদের জনগণের দায়িত্ব উনি ওটা নিয়েছেন। কখন দিয়েছিলেন? খেয়াল করেন, তখন সেনা প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? খেয়াল করেন, ওই বিষয়গুলো তখন কিন্তু আপনাকে পরিষ্কার থাকতে হবে, না, আমি মিলিয়ে আপনাকে ফেললে না চলবে না। তবুও আমি মিলান এই সেনাবাহিনীর জন্য রুলস বলছি, অফ আমি রুলস সেনাবাহিনীর অফ ল যেটা এঙ্গেজমেন্টের আছে কথা সেই হিসেবে আমি জি বলেন প্লিজ। আমি রুলস অফ এঙ্গেজমেন্টের কথাই বলি কলিমুল্লাহ ভাই। আপনি দেখেন জিনিসটা, সেটা হলো যে আপনি বলছেন ডিফ্যাক্টর তখন ভ্যাকুয়াম ছিল, সেই ভ্যাকুয়ামের সময় সেনাপ্রধান
দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু সেনাপ্রধান কি একবারও বলেছেন একেবারে যে স্বাধীন ছিলেন তখন, একেবারে স্বাধীন তিনি ওই অর্থে, অবশ্যই মাথার উপরে অবশ্যই ছাদ নেই। একেবারে ছাদ নেই, একেবারে স্বাধীন ছিলেন। কিন্তু আপনি যদি থিওরিটিক্যালি আসেন, এই ইউনূসের ক্ষমতার পিলার কারা? আপনি জাস্ট এটুকু বলেন ক্ষমতার সেনাবাহিনী। পিলার কারা? এক তার নম্বর হলো ক্ষমতার রিজিয়ন। পিলার এনসিপি। আপনি এনসিপি না, আপনি কেন বলছি যে আপনি বলতেছেন আইনের ব্যাখ্যা দিয়ে, কিন্তু আমি যদি বলি আপনাকে জাস্ট জাস্ট বিবেকের কাছে প্রশ্ন করে যদি বলি, বা ইউনূসের ক্ষমতার ইয়েগুলো ফাউন্ডেশনটা কি কি? এনসিপি তার নিয়োগদাতা, কিন্তু সেনাপ্রধান কি বলেছিল? আমি ইউনূস সাহেবের সাথে সবসময় থাকবো। উনি কথা দিয়েছেন। তো উনি একটা সহযোগিতা করে যাবে। ফাউন্ডেশন। আর ৩ নাম্বার ফাউন্ডেশন কারা? রাজনৈতিক দলগুলো, তাই তো? এনসিপি এখন উনি এই কি নাকি যে ইউনূস সাহেব তার ক্ষমতার পিলারের একটাকে নিয়ে উনি নাচতেছেন, আরেকটাকে ব্যবহার করতেছেন, এবং এনসিপি দায়ী হবে কেন? এনসিপি এই ঘটনার জন্য এনসিপি দায়ী হলো। এনসিপি এরকম হুমকি না দিলে এটা হতো না। কিন্তু সেনাপ্রধান কি একটা আরেকটা পিলার না? যে সেনাপ্রধান এই সরকারের ক্ষমতার একটা পিলার। উনি তো এখন পর্যন্ত ডিসেম্বরে নির্বাচনের কথা থেকে সরেন নাই। তো যদি নাই সরে থাকেন, তাহলে উনি কিন্তু এখন পর্যন্ত ইউনূসের ক্ষমতার একটা পিলার। এটা আপনি যেইভাবেই বলেন না কেন, আইনগত রুলস অফ এঙ্গেজমেন্ট এগুলো আমরা বলতে পারবো, আইনি বিচারের কথা বলতে পারবো, কিন্তু আপনি আমার বিবেকের দায়বদ্ধতা থেকে আমি আপনাকে বলি, এই গোলাগুলির জন্য ইউনূস যেরকম দায়ী, একই সঙ্গে ওয়াকারুজ্জামানও দায়ী। কারণ আপনি এই বিবেকের দায় না, শুধু আপনার নৈতিক দায় আপনি এড়াতে পারবেন না। আপনি হয়তো বলবেন কোন এক সময় যদি বিচার হয়, তখন ওয়াকারুজ্জামান যদি আসাম, সে বলবে আমাকে নির্দেশ দিয়েছে, এটা করেছি আমরা করতে বাধ্য হয়েছি, এটা তো বলবে। কিন্তু উনি তো আবার ওই কথাগুলোই আসবে যে উনি কিন্তু বলেছেন ওয়াকারুজ্জামান ইউনূসের সাথে সবসময় থাকবেন, এবং ইউনূস যা বলবে তাই করবেন। উনি তো সেটি বিবেক দ্বারা, আজকে উনি যদি তো ওনার ভিন্ন বিবেক দ্বারা কোনো বলেছেন। প্রতিরক্ষা মন্ত্রী থাকতেন, যদি ভিন্ন সরকার প্রধান থাকতেন, যে কোনো সেনা প্রধান তা বলতে বাধ্য, অ্যাজ পার কনস্টিটিউশন। আমি তো আপনাকে এখন সেটা যদি বলেন, তাহলে তখনকার হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, সেটার দায় শুধুমাত্র শেখ হাসিনার কেন? সবারই তো হবে। যদি সবার হয়, আপনি দেখেন সবারই তো করতেছে। হুকুমদাতা এক জিনিস, যে কার্যকর করছে সে এক জিনিস, যে একদম মাঠে কাটছে সেও কিন্তু অপরাধী। সো হুকুম যতই ইউনূস দেখ, ওয়াকারুজ্জামান এই দায় থেকে মুক্তি পাবেন না। কারণ ওয়াকারুজ্জামান নৈতিক ভাবে এখানে দোষী, শুধু দোষী না, এখন ওনার হাতে রক্ত, কারণ ওনার বাহিনীর বুলেটে কিন্তু মানুষ মারা গেছে। আচ্ছা, আমরা এবং এটা যে থেকে গুলি এবার বেরিয়ে করেছে, আসি। আমরা যে গুলি জি, করেছে সে যেমন দায়ী, যে নির্দেশ দিয়েছে সে যেমন দায়ী, মানে সরাসরি যে অপারেশনাল নির্দেশ দিয়েছে সে দায়ী, আবার অপারেশনের হুম, জন্য যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেও দায়ী। ৩টা দায়ী কিন্তু এখানে জি। আছে। এখানে আচ্ছা, এককভাবে আমি ইউনূসকে শুধু ইয়া দিলে বা বিচার করলে হবে না, এখানে সেনা প্রধানেরও কিন্তু বিচার হইতে হবে। এখানে যে অফিসারটা গুলি করেছে বা যে সিপাহী গুলি করেছে সেও দায়ী, কিন্তু আচ্ছা। স্টেজটা ডিফারেন্ট, মানে মাত্রাটা ডিফারেন্ট। জি, জি, ধন্যবাদ কলিমুল্লাহ স্যার। যেটা বলতে চেয়েছেন, যেহেতু ইউনূস সাহেব এখন প্রতিরক্ষা মন্ত্রী, তিনি এবং তার সার্গেট যিনি আছেন, সেটা বলতে চেয়েছেন আরকি। উনি সেই অর্থে বলছেন। নীতিগত, নীতিগত, অবশ্যই নীতিগত, জি, হুকুমদাতা, নীতিগত, হ্যাঁ। হুকুমদাতা। নীতি শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগটা, এটা তো হুকুমের অভিযোগ। শেখ হাসিনা কাউকে গুলি করছে? যদি না, ওনার প্রমাণ হয়, তো হুকুমদাতা হিসেবে ওনার এছাড়া তো ওনার হ্যাঁ, কোনো দায় নাই। কিন্তু যে গুলি করছে হুকুম সে কি পার পাবে? না। বা যে ও পুলিশ প্রধান আচ্ছা, গুলি আচ্ছা, করছে সে আচ্ছা, কি পার আচ্ছা, পাবে? আচ্ছা। যে আচ্ছা, ওসি, আচ্ছা, আচ্ছা। যে গুলি যে ওসির নেতৃত্বের পুলিশ বাহিনী ছিল, সেই ওসি কি দায় পার পাবে? পার পাবে না। হুম। কারণ আচ্ছা, আচ্ছা। চেইনে আপনি কিন্তু ডিরেক্ট হত্যাকারী এক জিনিস, যিনি নির্দেশদাতা তিনি এক জিনিস, যিনি পরিকল্পনাকারী তিনি এক জিনিস। আপনি প্রত্যেকটা মামলাগুলো দেখেন, পরিকল্পনাকারী এটাও খোঁজা হয়। কেন খোঁজা হয়? খোঁজা হয় হলো যে জি, মূল তো আসলে ওরা। এখনো বলা হয় না জি। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাদেরকে খুঁজে পাওয়া যায়নি, এখন পর্যন্ত তাদের খুঁজে বিচার হয়নি, বলে না? ও পরিকল্পনাকারী তো একটা হ্যাঁ। আছে, নির্দেশদাতা জি, একজন জি, আছে। জি, জি। আমি ঠিক আছে, অনেক আমি এটা ধন্যবাদ। ডিবেটের ক্ষেত্রে কলিমুল্লাহ ভাই আপনাকে বুঝালাম, শুধুমাত্র ইউনূস এককভাবে দায়ী না, এখানে ওয়াকারুজ্জামান সমানভাবে ইয়ে অভিযুক্ত হবেন, এবং ফিল্ডে যারা কাজ করেছে তারাও সমানভাবে অভিযুক্ত হবে। মানুষ জি, জি, হত্যাকাণ্ডের জন্য পুরো চেইনের মধ্যে কিন্তু তাদের বিচার হবে। এবং জি। যারা এই যে প্রেস ব্রিফিং করে বলছে যে তারা গোয়েন্দা ক্লিয়ারেন্স নিয়ে গেছে, তার মানে তারা কিন্তু এই ঘটনা জানতো, এটাও তারা যে আহ এরকম ঘটনা ঘটবে এটা তারা কিন্তু প্রেস কনফারেন্স করে স্বীকার করছে। যে কোনো জেলায় যাওয়ার আগে প্রশাসনের সঙ্গে কথা বলে সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে বা নিরাপত্তা ছাড়পত্র নিয়ে আমরা যাই। তার মানে তারা জানে আচ্ছা। এরকম ঘটনা হইতে পারে।
এবং তারা এই জন্য প্রভাবিত করছে প্রশাসনকে, যেন প্রশাসন এভাবে গুলি চালায়। এরাও কিন্তু দায়ী হবে, কারণ তারা পুলিশ প্রশাসনের ক্লিয়ারেন্স নিয়ে গেছে। আপনি কেউ কিন্তু জি পার পাবে না, কিন্তু আজ হোক কাল হোক, মানবতার জি বিচার হোক আর হত্যাকাণ্ডের বিচার হোক, জি মানবতা বিরোধী অপরাধের বিচার হোক আর হত্যাকাণ্ডের বিচার হোক, কেউ পার পাবে না। জি কারণ এরা কিন্তু জি প্রেস কনফারেন্স করে স্বীকার করেছে। হুম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। একজন বলল যে খুব কমেন্টস গুলো যাতে আমি একটু বেশিক্ষণ ধরে রাখি, পড়তে অসুবিধা হয়। ওই অনেক কমেন্টস আসছে, তা আমি আসলে অস্থির হয়ে যাচ্ছি। আসলে আপনারাও উদ্বিগ্ন, দেশবাসী উদ্বিগ্ন। আপনাদের কমেন্টস গুলো আমি পড়ছি না, কিন্তু দেখানোর চেষ্টা করছি। কিন্তু এত কমেন্টস আসছে, খুবই ভালো লাগছে, কিন্তু সব হয়তো দীর্ঘক্ষণ স্থায়ী করা যাচ্ছে না। এই জন্য আমি দুঃখিত। আচ্ছা, তবুও নামগুলো যাতে দেখা যায়। যে স্যার, আপনি মানবাধিকার নিয়েও কাজ করেন, নির্বাচন বিষয়ক কাজ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি বহু গুণে গুণান্বিত। মানবিক দিক থেকে এই হত্যাকাণ্ডটাকে আপনি কিভাবে দেখেন এবং মানবাধিকার সংগঠনগুলো কোথায় আছে আপনার মন্তব্য থেকে একটু জানতে চাই। স্যার কি শুনতে পাচ্ছেন? স্যার কি শুনতে পাচ্ছেন? উনি হ্যাঁ। ফ্রিজ হয়ে গেছেন, ও ফ্রিজ হয়ে গেছে। হয়তো আসবেন না। আহ, মানবাধিকার সংগঠনগুলো এইসব দেখছে না। এখন সকল মানবাধিকার কর্মী ও কথিত সুশীল সমাজের লোকেরা কোথায়? আওয়ামী লীগ আমলে দেখেছি এক এক সাংবাদিক ও কথিত সুশীল সমাজের লোকেরা টিভি টক শোতে পর্দা ফাটিয়ে ফেলতো। স্যার, এই বিষয়ে কিছু বলেন। মানবাধিকার সংগঠনগুলো এখন কোথায়? আপনিও আমি মানবাধিকার যেটি নিয়ে কাজ করেন। বলবো, আমি গত শাসন আমলেও আপনার যা কিছু বলেছেন। ন্যায্য তা বলার জি চেষ্টা করেছি, এবং সেই জি ধারাবাহিকতা কিন্তু এখনো বলছি। জি আপনার যেটি কালো সেটাকে কালো বলতে হবে, যেটি সাদা সেটাকে সাদা জি বলতেই হবে। এটাই জি কিন্তু আমাদের দায়িত্ব। আমি জি নীতিগতভাবে বিবৃতি দেই না, আমি নীতিগতভাবে অ্যাক্টিভিজম প্রকাশ করার জন্য মানববন্ধনে যাই না, আমি রাস্তায় আপনার মিছিলে শরিক হই না। দ্যাটস মাই স্টাইল। জি আমি একটু অঙ্গন বেছে নিয়েছি, সেটি হচ্ছে টক শো, এবং মন জি খুলে কথা বলি। যা কিছু জি যৌক্তিক আমার কাছে মনে হয় সেটি আমি প্রকাশ করি। ব্যক্তি জীবনে আমি ভোট জি দেই না, ভোটাধিকার প্রয়োগ জি করি না, সুতরাং আমাকে ট্যাগিং করার কোনো সুযোগ নাই। যা কিছু ন্যায্য আমি সেটা বলবোই। এখন আমি প্রফেসর ইউনূসের যেমন সমালোচনা করছি, তেমনি তার প্লাইট যখন ছিল তখন কিন্তু তার সপক্ষে আমি কথা বলেছি অন রেকর্ড। আপনি আমি কেন সপক্ষে তো এখনো বলছেন, তিনি বড় মার্কেটিং ম্যান, এটা তো আপনি বলছেনই। প্রশংসা তো। আমি আমি সম্মান রেখেই কথাগুলো বলছি, যার গিভ দ্য জি ডেভিল হিজ ডিউ। কিন্তু জি তিনি আপনার হুকুমদাতা হিসেবে এই রকমের হিনিয়াস ক্রাইমের সঙ্গে নিজেকে যুক্ত করবেন, সেটা আমি কখনোই, আমি মনে করি একজন নোবেল লরেট, বিশেষ করে যিনি শান্তির জন্য সহভাগিতার জি উপর ভিত্তি করে নোবেল পেয়েছেন, একা পাননি কিন্তু, গ্রামীণকেও জি কিন্তু জি তিনি কালিমা লিপ্ত করলেন এই কাণ্ড করে। জি তো গ্রামীণ ব্যাংকের সুতরাং কথা দায় তো আমরা সবার খুব উপর। জি, সবার উপরে দায় পড়বে। আমাদের গোপালগঞ্জের আর কোনো স্যার নতুন কিছু তথ্য জানেন কিনা স্যার, একটু যদি যেটি শেয়ার আমি করতেন। শুনেছি অসমর্থিত সূত্রে আবারও, যে কারফিউ ভঙ্গ এই করে যে আপনার পুলিশ গোপালগঞ্জে এখন কি সুপারের হচ্ছে? জি জি পুলিশ সুপারের যে অফিস যেখানে আশ্রয় নিয়েছিলেন এনসিপি নেতৃবৃন্দ, সেটি নাকি জি আবারও ঘেরাও করা হয়েছে। না, তো অর্থাৎ তারা তো সেখান থেকে আপনার চলে গেছে। আবারও নাকি নতুন কারফিউ তো জারি হয়েছে ধরুন রাত 8টায়, 8টা থেকে। তারপরের ঘটনা। জি। এবং আচ্ছা চিরুনি অভিযান কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন বিষয়টা হচ্ছে কি, আপনার টিক্কা খান, তিনি যখন এই অপারেশন সার্চ লাইট শুরু করলেন, তিনি প্রত্যয় ব্যক্ত করেছিলেন 48 ঘন্টার মধ্যে সব ঠান্ডা করে দেবেন। 48 জি ঘন্টা কি অতিক্রান্ত হয়নি? হয়তো 9 মাস লেগেছে। আবার মানে 71 সালের কথা আমি বলছি। আচ্ছা 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 এখন ধরুন এই যে রাত 8টা থেকে বিকেল সন্ধ্যা 6টা পর্যন্ত এই সময়সীমাটা বেছে নেওয়া হয়েছে যে ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়া হবে। ভাই, পৃথিবীর ইতিহাস নতুন করে লিখতে হবে যদি আপনি সফল হন। আই এম অ্যাফ্রেড। আচ্ছা 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 বাহ বাহ, ভালো বারবার কেন বলেছেন। মানুষ এই ভুলটা করে, ইতিহাস থেকে কেন শিক্ষা নেয় না? প্রফেসর আচ্ছা ইউনূস আচ্ছা তো আচ্ছা আচ্ছা। আমার আমার পেশার একজন মানুষ, তিনি অধ্যাপনা করেন জি বা জি করেছেন চট্টগ্রাম করেছেন। বিশ্ববিদ্যালয়ে। চট্টগ্রামকে জি তো কলঙ্কিত করা হয়েছে। যেই চট্টগ্রামকে
আমরা জানি পীঠস্থান হিসেবে দ্রোহের। আপনার জি হাবিলদার রজব আলী খানের নেতৃত্বে আপনার প্রথম সিপাহী যুদ্ধের আওয়াজ কিন্তু সেখান থেকে উঠেছিল। আচ্ছা সেই প্রথম ভারতের জনযুদ্ধ যেটাকে আমরা বলি সিপাহী বিপ্লব 1857 সালে। মঙ্গল জি পাণ্ডেরা আপনার ব্যারাকপুরের পরে বিদ্রোহ করেছেন। প্রথম বিদ্রোহ কিন্তু হাবিলদার রজব আলী খানের নেতৃত্বে চট্টগ্রামে। সেটা আমরা জি কেন জি ভুলে যাব? সেই জি বীর চট্টলা এই রকমের ভাবে কালিমায় যুক্ত কেন হবে? এটা তো জি চট্টগ্রামবাসী আমার ধারণা মেনে নেবেন না জি যখন তারা জি রিয়েলাইজ করবেন বিষয়টা। জি ধন্যবাদ, ধন্যবাদ স্যার। আচ্ছা সাইফুল সাহেব আপনি ওই যে আস্তে, আস্তে শেষ করবেন সেটি হচ্ছে এই যে স্যার যেটা বললেন, কলিমুল্লাহ স্যার যেটা বললেন যে রাতে নাকি চিরুনি অভিযান বা কি, কি করা হবে, কি, কি বলা হচ্ছে। এই ধরনের এইটা করে কি সমস্যার সমাধান হবে নাকি নতুন করে ইতিহাস লিখতে হবে? স্যার যেটা বলছেন যদি কিছু করতে পারে তাহলে নতুন ইতিহাস রচিতে হবে। কিন্তু এটা করে আরো উস্কে দেয়া হবে কালকে সরি কি গোপালগঞ্জবাসী আরো উত্তেজিত হবে। তাদেরকে আরো উত্তেজিত করবার জন্য এইসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। আপনার বক্তব্য? আমি যেটা মনে করি যে আপনি উনি বীর চট্টলার কথা মানে হাবিলদার রজবের কথা বলেছেন বা চিটগং যে বীর চট্টলা বলা হয়, এই আপনি দেখবেন ইতিহাসে বা ইতিহাস না কিছুদিন পরে বীর গোপালগঞ্জ নাম হবে। কারণ আহ মাস্টারদা সূর্য সেন, তারপরে বিনোদ বিহারী, তারপর প্রীতিলতা, এরা কিন্তু 4 দিন কিন্তু চিটগং স্বাধীন রেখেছিল। ঠিক আছে? ইউরোপিয়ান ক্লাব জি দখল করে রেখেছিল। ইউরোপিয়ান ক্লাবে 70 জনের উপরে ব্রিটিশদেরকে হতাহত করেছিল। ব্রিটিশরা ওখান থেকে পালিয়ে গিয়ে 4 দিন পালিয়ে গিয়েছিল। পরবর্তীতে রিজার্ভ ফোর্স এনে তারপরে আবার চিটং আসতে পারছে। সো বাড়াবাড়ি জি করলে রজব আলীর পরে যেমন প্রীতিলতারা করছে, আজকে হয়তো কিছুদিন আপনি দমন করে রাখতে পারবেন। বাট এই গোপালগঞ্জ থেকে এটা ছড়িয়ে কোথায় যাবে জানেন? আপনি খেয়াল করে দেখেন, ওরাই স্থগিত করেছে মাদারীপুর, শরীয়তপুর, এই যে ফরিদপুর, এই পুরো এলাকাতে আস্তে আস্তে জড়াবে এবং এটা আস্তে আস্তে ঢাকামুখী হবে। এবং চিটং থেকে যদি আপনি আজকে একটা ঢাকা ইউনিভার্সিটিতে একটা খুব গুরুত্বপূর্ণ 2টা মিছিল হয়েছে। একটা মিছিলে হলো সবাই মনে করেছিল, আমিও প্রথম মনে করেছিলাম মাই গড, হঠাৎ করে ছাত্রদল চেঞ্জ হয়ে গেল কেন? ছাত্রদল এই আওয়ামী লীগের দোসর ওদেরকে হুমকি দিচ্ছে, আবার যারা স্বৈরাচারের দোসর দিচ্ছে। কিন্তু যখন ইন্টারভিউ গুলো শুনলাম, সেই মিছিলটা ছিল হলো পটিয়াতে থানা থেকে মাধ্যমে তাদের নেতাকে হত্যা করার দায়ে এই 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 প্রতিবাদ মিছিলটা হচ্ছে শিবিরের বিরুদ্ধে। আর ওদিকে শিবির মিছিল আহ করতেছে কিসের জন্য জানেন? সেই শিবির মিছিল করছে গোপালগঞ্জের কেন এনসিপি নেতাদের প্রতি এটা হচ্ছে। এখন দেখেন টোটাল ডিভাইডেড, টোটাল ডিভাইডেড জিনিসটাকে মানুষ একদিকে আসছে, কিন্তু হয়তো বোধের সময় লাগছে যে জঙ্গিরা আমাদের দেশ দখল করেছে, সেখান থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু এই 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 ধরনের শুধু গোপালগঞ্জ না, গোপালগঞ্জে যত বেশি দমন করবে অন্যান্য জেলা তত বেশি খেপবে। গোপালগঞ্জ খেপবে তো বটেই, ওরা তো খেপাই আছে। ওদের জি দেখুন এখন যদি আপনি আমসা তুলে দেন, ওরা সরাসরি কিন্তু যুদ্ধে নেমে যাবে, কারণ ওদের মাথার মধ্যে ঢুকে গেছে যে আমাদের উপর অত্যাচার করেছে। এখন গোপালগঞ্জের এই জিনিস যদি ছড়িয়ে দিতে চায় সরকার মনে করে, জি তাহলে গোপালগঞ্জে তত বেশি নিষ্পেষণ করবে। এটাই অবশ্যই সমস্ত দেশেই এই যুগে যুগে দেখা গেছে। আপনি যখনই কোনো একটা জায়গায় নিয়ন্ত্রণ করার জন্য অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করে, তখন অন্যান্য জায়গা থেকে কিন্তু এগুলো ছড়ায়। কারণ গোপালগঞ্জবাসী তো শুধু গোপালগঞ্জে থাকে না আর ভাই, ঢাকাও তো থাকে নাকি? তারা তো জি ঢাকা থাকে জি নাকি? জি থাকে এবং থাকে ওই থাকে থাকে না, একসময় তো বঙ্গবন্ধু জীবনীর মধ্যেও আপনি যাবেন, ওখানে তো গোপালগঞ্জের চাইতে বেশি লেখা ফরিদপুর। ফরিদপুরের জি সেই নৌপথে উনি শাপলার উপর দিয়ে উনি নৌকা করে এপার ওপার যেতেন, ওইখানে মিটিং করতে এগুলো ওনার জীবনীতে আছে না? এই পুরো ফরিদপুর দেখবেন যে খেপে উঠবে, তারপরে খেপে উঠবে হলো তার পাশের গুলো, দেখবেন যে সেগুলো খাপবে। এমনকি আমি মনে করি এই চেতনা থেকে যে চিটাগং, এই চিটাগং কিন্তু আপনার শুরু হবে এবং সর্বত্র শুরু হবে প্রতিরোধ। আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশে প্রতিরোধ যুদ্ধ বা প্রতিরোধ কি বলে সংগ্রাম আন্দোলন শুরু হইল। জি 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 ওকে আমি ওকে যুদ্ধ বলবো না, প্রতিরোধ সংগ্রাম শুরু হইলো, কিন্তু এটা শুরু। আচ্ছা জি জি কলিমুল্লাহ স্যার ওই যে আপনি একটু বলবেন আমাদের উত্তরণের পথ কি দেখেন আপনি একটু শেষ করে দেবো আমরা জি দেখুন, মহাত্মা গান্ধী যদি বেঁচে থাকতেন তাহলে সবাইকে আহ্বান করতেন স্বেচ্ছা কারাবরণের জন্য এবং আইন অমান্য আন্দোলন হয়তো শুরু করতেন। তিনি আচ্ছা করেছিলেন সেটা তার জীবদ্দশায়। জি জি এবং জি তার জি ফলাফল কি?
ভারত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পেরেছে। এখন ধরুন যদি বেআইনি আদেশ প্রদান করা হয়, বেআইনি বা যা আইনসম্মত নয় এরকম রুলস অফ এঙ্গেজমেন্ট চাপিয়ে দেওয়া হয়, তা জি, গ্রহণ করা সমীচীন হবে? আপনার যেই সরকারের ম্যান্ডেট নাই, সেই সরকার যখন সিন্দাবাদের দত্তের মতো ঘাড়ে চেপে বসে, তখন আপনার কর্তব্য কি হবে সেটা তো আপনাকেই নির্ধারণ করতে হবে। জি, আপনার চিলির মতো দেশে আপনার প্রচুর লোককে অ্যারেস্ট করা হয়েছিল, কারাগারের জায়গা হচ্ছিল না, পরে স্টেডিয়াম গুলোতে আপনার শামিয়ানা টানিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছিল। হুম, হুম, প্রয়োজনে সারা জি, দেশ কারাগার হয়ে যাবে, অসুবিধা কি? কিন্তু জি, কোন অবস্থায় আপনার এই অনির্বাচিত সরকার যারা জি, তাদের মতো করে বৈধতা নেই এমন ধরনের রুলস অফ এঙ্গেজমেন্ট চাপিয়ে দিচ্ছে, তা মান্য করাটা হুম, আসলে একজন সভ্য সুনাগরিকের জন্য কতটা প্রযোজ্য হুম, সেটা ভেবে দেখার সময় এসেছে। জি, জি, অনেক ধন্যবাদ সাইফুল ভাই। শেষ মুহূর্তে কিছু একটা আমাদের আগামী দিন কি আরো ভালো হবে নাকি আরো একটু অনুমান? আমি আমি না আগামী দিনে এখন এখন ভালো হওয়ার কোনো সুযোগ নাই। আপনি সুযোগ এটা নেই। মানে ভালো হওয়ার জন্য শুরু হয়েছে আরকি। এই যে এখন ভালো হওয়ার জি, জন্য শুরু হবে, যে ভালো হইতে আচ্ছা, হবে আচ্ছা। এটা শুরু হবে হুম, ১। আর ২ নম্বর হলো যদি এই যে কি বলে উনি গান্ধীজির স্বেচ্ছা কারাবরণের কথা বলছেন। আমি আ এখন আর অহিংসতে বিশ্বাস করি না। বাংলাদেশকে হ্যাঁ, যেভাবে সহিংসভাবে এরা দমন করছে এদেরকে প্রতিহত হবে কিন্তু সহিংসতার মাধ্যমে। এর বাইরে বাংলাদেশ যাচ্ছে না। বাংলাদেশ কিন্তু আচ্ছা, সহিংসতার দিকেই যাচ্ছে এবং সহিংসভাবেই কিন্তু এদের বিদায় হবে। কারণ কি জানেন? এখানে জি, রুলস অফ এনগেজমেন্ট এর নামে একটা অবৈধ সরকার যেটা আছে। আমি জাস্ট ১ মিনিটের মধ্যে শেষ করব। জি, একটা অবৈধ সরকার। যে অবৈধ সরকারের আপনি আ বলা হয় যে আ বৈধতা দিয়েছে হলো সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের বেঞ্চ। ঠিক আছে? ফুল বেঞ্চ। জি, আপনি জি, সেনাবাহিনীর প্রেস ব্রিফিং আছে। কলিমুল্লাহ ভাই বলতে পারবেন আরো ভালো। সেনাবাহিনীর প্রেস ইয়াতে আছে যে ওই সময়টায় ২ জন এটা হলো বিচারপতি ছিলেন। আইএসপিআর এর যে তালিকা সেখানে দেখা যাচ্ছে। সেখানে দেখা যায় ২ জন বিচারপতি কিন্তু ইয়েতে ছিলেন। কি বলে ক্যান্টনমেন্টে ছিলেন। ক্যান্টনমেন্টে ছিলেন। তারা তখন আশ্রয়ে ছিলেন। তো আপনার এই কাদের কাছ থেকে তাইলে আপনি সই নিলেন? ওই ইয়া থেকে এরা ২ জন ছিল বাইরে। আর বাকিরা তো তাদের জাজেস কমপ্লেক্স এ ছিল না। বলা হচ্ছে তাদেরকে বাসায় যাওয়া হয়েছে। তারা অনলাইনে কথা বলে তারা অনলাইন কনফারেন্সিং এর মাধ্যমে এই মতামতটা দিয়েছে। তারপর তাদের সই তো জোগাড় করতে হয়। তারা কই পাইবে সই? ২ জন ছিল সেনাবাহিনীর ইয়াতে আশ্রয়ে। আর বাকি ৫ জনের কেউ খোঁজই পায় নাই। হুম, তো হুম, তাইলে এরা সইগুলা কোত্থেকে এনেছে? আমাদের রাষ্ট্রপতি যিনি এখন একমাত্র বৈধ লোক, তিনি যদি কোনদিন প্রকাশ করেন, যেটা উনি মোটিভের সাথে প্রকাশ করেছিলেন যে শেখ হাসিনার হুম, রেজিগনেশন নাই। উনি যদি কোনদিন বলে ফেলেন যে এই ধরনের আমার কাছে কোন রেফারেন্স আমারে বলছে এটা এই রেফারেন্স অনুসারে নিয়োগ দেওয়ার জন্য। এনাফ! তখন সেনাপ্রধানও কিন্তু দায়-দায়িত্ব এড়াইতে পারবেন না। কারণ সেনাবাহিনী তখন অবৈধ কাজ হয়ে যাবে। যে জি, কাজটা সেনাবাহিনী এই যে ইয়ের মাধ্যমে ইউনূস হুম, সাহেবকে এনে সেলুট-মেলুট দিয়ে যে হুম, শপথের ব্যবস্থা করছে, পুরাটাই অবৈধ হয়ে যাবে। তো সেনাপ্রধান এবং রুলস অফ এনগেজমেন্ট এর কথা হলে কলিমুল্লাহ ভাই পার পাওয়া যাবে না। কারণ ভবিষ্যৎ সামনে আছে, সত্যি কথাগুলো বেরোবে। সত্যি বের হওয়ার কোনো বিকল্প হবে না। কারণ আপনি একবারই দেখেন এটা পুরোটাই অবৈধের উপরে তৈরি হয়ে আছে। সেই অবৈধ আ আ প্রতিষ্ঠান যদি বলি উপদেষ্টা সরকারটা, সে অবৈধ জি, প্রতিষ্ঠানের নির্দেশ মেনে সেনাপ্রধান কিন্তু সাংবিধানিক দায়-দায়িত্ব থেকে সাংবিধানিক যে শপথ উনি নিয়েছেন সেটা ভঙ্গ করছেন। জি, যেটা উনি জি, জানেন যে এই লোকটি জি। শপথ হয়েছে মিথ্যা তথ্যের উপর দিয়ে। সাইফুল আমিন সাহেব আপনাকে অনেক ধন্যবাদ। কলিমুল্লাহ স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা কমেন্টস পড়ি, এটা কতটুকু সত্য আমি জানি না। স্যার আর ১ মিনিট। রাত ৩টা বাজে সেনাবাহিনী সবাইকে ধরে নিয়ে গিয়ে অত্যাচার করছে। আমি গোপালগঞ্জ থেকে বলছি ৯০০ মানুষকে ধরে নিয়ে গেছে। বাকি সাধারণ মানুষকে মারধর করছে। গোপালগঞ্জে কারেন্ট নেই। আমাদের দিকে দেখুন। আচ্ছা যদি এটি সত্যি হয় তাহলে খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আর আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে দর্শক মণ্ডলী আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মতামত জানিয়েছেন। আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি। তবে ১৬ই জুলাই
গোপালগঞ্জ মুক্ত দিবস এবং এই গোপালগঞ্জকে মুক্ত করা হয়েছে। তো যাই হোক, আজকের আলোচনার মূল বিষয়বস্তু আমি এটাই বললাম, 16ই জুলাই গোপালগঞ্জ মুক্ত দিবস। কলিমুল্লাহ স্যার এবং সাইফুল আমিন সাহেব, আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে দর্শক মন্ডলী আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আপনারা যুক্ত হয়েছেন, উৎকণ্ঠার মধ্যে আছেন, উদ্বেগের মধ্যে আছেন, সেটা আমরা জানি। তারপরেও দেশ নিয়ে ভাবুন, দেশের মানুষের কথা ভাবুন, দেশ যাতে ভালো করে চলে সেই চিন্তা করুন সবার মধ্যে সেই সচেতনতা জাগরুক হোক, এই প্রত্যাশা থেকে আজকের মতো এখানে শেষ করছি। ডায়ালগ ফর ডেমোক্রেসি। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। জি, জি, ধন্যবাদ। ধন্যবাদ।